কাঁচা লঙ্কা টকবক্স সিরিজে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকের এপিসোডটা খুব স্পেশাল, প্রত্যেকটা এপিসোডই স্পেশাল হয়। আজকেটা একটু বেশি স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমার সাথে যে আছে সে আমার খুব ভালো বন্ধু তো বটেই, কিন্তু ওর সাথে বন্ধুত্বটা একটু অন্যরকম। আমরা যখন স্কুলে পড়ি বা কলেজে যাই বা ওয়ার্ক প্লেসে, আমরা নিজেরা নিজেদের বন্ধু চুজ করে নিই। ওকে কিন্তু আমি কোনোদিন আলাদা করে চুজ করিনি, বিকজ কারণ আমাদের ফ্যামিলিরাই কিন্তু আগে বন্ধু ছিল এবং আমরা জন্ম থেকেই বন্ধু, একেবারে যাকে বলতে পারেন যে ছোটবেলা থেকে একসাথেই বড় হয়ে গেছি। আজকে যে যার মতো জীবন কাটাচ্ছি। আজকে আমাদের সাথে যে আছে সে হলো তিতাস। আজকে চলুন তিতাসের সাথে একটু আলাপ করি। তিতাসের সম্বন্ধে আমি একটু বলি, তিতাস কিন্তু আমার কাছে খুব ভালো একজন সিঙ্গার, তারপর একজন ভালো মানুষ। চলুন একটু ওর সাথে আলাপ করি। তাহলে তিতাসের সাথে একটু আলাপ করি। কেমন আছিস বল? ভালো, ভালোই আছি। তবে ওকে আমি তিতাস বলতে গেলে আমার একটুখানি বাজছে, বিকজ আমি তো কোনোদিন ওকে তিতাস বলি, সারা জীবন Exactly. মুনাই বলেই ডেকে এসেছি। মুন্নুও বলেনি, মুনাই। মুনাই বলি ওকে আমি। কিন্তু তিতাসের পুরো নামটা কি? তিতাস ভ্রমর সেন। হ্যাঁ, এবার ভ্রমণ নামটা কেন এলো? এটা তো তোকে অনেকেই প্রশ্ন করে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্রমর নামটার পেছনে তুই জানিস, আমি তোকে হ্যাঁ, বলেছি, হ্যাঁ, কিন্তু আমি তো জানি, হ্যাঁ, but হ্যাঁ। তোর অডিয়েন্সের জন্য ডেফিনেটলি বলি। সেটা হচ্ছে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম এবং আমরা যখন সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের জন্য ফ্রেশার্স ওয়েলকামের গান গাওয়া, আমাকে গান গাইতে বলেছে। এবার সেই সময় ভ্রমর কইও গিয়া গানটা এতটা মানে পপুলারলি ছড়িয়ে পড়েনি আর কি। তখন ওই রাধারমণের বিচ্ছেদি গান হিসেবে আমি গেয়েছিলাম, জাস্ট একটা ফোনে তানপুরা চালিয়ে স্টেজে গেয়েছিলাম ফ্রেশার্স এর পার্ট হিসেবে। এইবার লোকজনের গানটা খুবই মনে আছে, খুবই আনন্দ পেয়েছিল তারা, কিন্তু আমার নামটা মনে নেই। তো পরের দিন যখন ক্যান্টিনে যাচ্ছি আমাদের গ্রুপটা নিয়ে, আমরা বন্ধুরা তখন একজনে ও দিদি বলে ডেকেছে, পাত্তাও দিইনি আমরা। একেই তো দিদি সেকেন্ড ইয়ারে সবে উঠেছি, তো দিদির একটা শুনতে একটু অভ্যস্ত হতে টাইম লাগবে, তার আগে আমরা সবারই জুনিয়র। তো ও দিদি করার পরে শুনিনি, তারপরে ও ভ্রমর দি বলেছে, মানে যেহেতু হ্যাঁ সেখান থেকে ব্যাপারটা চালু হয়ে গেল এবং নামটা ভালোই লাগলো এবং কোয়াইট অ্যাট্রাক্টিভ। ভ্রমর জিনিসটা তো শুনতে খুব ভালো লাগে। কিন্তু ঠিক আছে, তো কলেজটা শুনলাম, বাট আমি সবাইকে প্রথমে জিজ্ঞাসা করি ছোটবেলাটা, বিকজ ওদের মানে আমি তো যে ছোটবেলা জানি, কিন্তু তাও মানে একবার সবার জন্য, মানে তো ছোটবেলাটা একটু বল। আমার ছোটবেলা, প্রথমত জানিয়ে রাখি, আমার ছোটবেলার একটা ভীষণ ইন্টিগ্রাল পার্ট হচ্ছে এই মহিলা। মানে এখন মহিলা, তখন আমরা ওই হাঁস মুরগি আগা টেপ জামা পরে ঘুরে বেড়াতাম। তো তো একেবারে ছোটবেলা থেকে ও আমার বন্ধু তো বটেই, মানে শুধু ও নয়, আমরা পারিবারিক বন্ধু। তো যেখান থেকে আমার মা বাবা, ওর কাকা কাকিমা এবং ওর ভাই বোনেরা, আমরা সবাই একসাথে আড্ডা মারতাম, গল্প করতাম, সেটা তো ছিলই। সেটা ছাড়াও আমার ছোটবেলাতেই গানের ফাউন্ডেশনটা প্রবাবলি হয়ে গেছিল, সেটা আমার বাবার কারণে। আমার বাবা যেহেতু খুবই একটা গান প্রেমী, অদ্ভুত বাউল ফকির কালচারটা নিয়ে বাবা ভীষণভাবে সেটার মধ্যে ঢুকেছিল আর কি শেষ দিন অবধি। তো তাই জন্য সেটা আমিও পেয়েছি এবং আমার ভীষণ ভালো লাগতো আর কি। আমার হাতে একটা ওই মন্দিরা দিয়ে বসিয়ে দিত, একটা তাল রাখতে বলতো। তো সেই থেকে আমার মধ্যে প্রবাবলি কোথাও একটা গ্রো করেছিল, ওটা আমাকে কোথাও শেখায়নি, কিছুই না। তবে ওইটা ওই আর কি গ্রো করেছে, মানে অটোমেটিক একটা কিছু, মানে ওই বীজ বপন করা বলে, তারপরে গাছ নিজের মতো বেড়েছে আর কি। তারপর কলেজ। হ্যাঁ। এখন তুই কি করিস? এখন আমি একটা অ্যাবসলিউটলি কর্পোরেট বিগ ফোরে চাকরি করি, সম্পাদনার চাকরি করি, এডিটর আমি সেখানে। তো লেখালেখি, এডিটিং এসবের কাজ করি। তো এটা করি প্রফেশনালি পেট চালানোর জন্য। আর ওটা করতে গিয়ে যতটা মন খারাপ আর কার্বন ডাইঅক্সাইড জমা হয়, সেটা গান গেয়ে কাটাই আর কি, অক্সিজেন নিই। আচ্ছা, গানটা ধর, মানে আমি যখন তোকে ছোটবেলা থেকে দেখেছি, আমি ছোটবেলাতে তোকে খুব একটা যে গান নিয়ে চর্চা করতে দেখেছি সেটা কিন্তু নয়। অনেক পরে যখন তুই একটু বড় হচ্ছিস, এই টাইমটাই আমি দেখেছি যে তুই গান নিয়ে খুব সিরিয়াস হচ্ছিস, তুই তখন শিখতেও শুরু করলি আই থিঙ্ক। তো মানে ছোটবেলা থেকে ধর কখনো সেভাবে যখন ভাবিসনি, হঠাৎ করে বড় বয়সে গিয়ে তোর কেন মনে হলো যে গানটাতে গানটা লাগবে তোর? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং এটা আমাকেও অনেকদিন ভাবিয়েছে অ্যাকচুয়ালি। মানে ছোটবেলা থেকে আমি বাথরুমের বাইরে যে গাইতে পারি এই বোধটাই আমার ছিল না।
তো আমি বাথরুমে যথারীতি গাইতাম, এবং আমার বাবাকেও সবচেয়ে বেশি গাইতে শুনেছি বাথরুমে। এবং বাবার একটা অভ্যেস ছিল মগ বাজিয়ে গাওয়া, ঠিক আছে? তো সেইটা আমার মধ্যেও ছিল, ওই বাথরুমে গান গাওয়াটা। তো প্রথম যেটা হয় ক্লাস 12-এ পড়তে, আমাদের স্কুল ব্যান্ড ওই ইন্টার স্কুল ফেস্টে কম্পিট করতো। তো আমাদের স্কুল ব্যান্ডের যে লিড সিঙ্গার, সে অসুস্থ হয়ে পড়ে না কি একটা হয়, যেটাতে সে আর থাকে না, কিন্তু এদিকে স্কুলের নাম রেজিস্টার্ড অলরেডি। তো অল্টারনেটিভলি কি কারণে আমি জানি না, আমি সেখানে গিয়ে হাজির হই এবং আমি বলি যে আমি গিয়ে চেষ্টা করতে পারি, এবং সেটা গিয়ে আমরা ফার্স্ট না সেকেন্ড কি একটা হয়েছিলাম। তারপর থেকে লোকের বক্তব্য যে আমি গাইতে পারি। তো এইবার সেই থেকে আমার খোঁজ, এবার ছোট থেকে গানটা তো রয়েছে ভেতরে, এবার তখন থেকে আমি বিভিন্ন রকমের গান গাইতে শুরু করলাম, বাবাকে শোনাতে শুরু করলাম, বাবা এটা ওটা বলতো, এটাকে মোল্ড করো, ওটাকে মডিফাই করো, এরকম করতে করতে ব্যাপারটা আর কি, হ্যাঁ মানে অটোমেটিক্যালি হয়েছে। তারপরে যাদবপুর একটা হিউজ এক্সপোজার আমার জন্য, হিউজ এক্সপোজার। তো সেখানে মানে এখন তারা সবাই সেলিব্রিটি হয়ে গেছে, তাদের নাম যদি আমি বলতে চাই, মানে তারা বসে কবিতা লিখছে, গান লিখছে, সেই গান গাওয়া হচ্ছে, সেই গান হচ্ছে। মানে ইফ আই ক্যান টেক আ ফিউ নেমস, আমরা যাদের সাথে বসেছি তাদের মধ্যে রিপন দা তো ছিলই, বাট রিপন দা এখন নেই। মানে রিতম সেন, দীপাংশু আচার্য, সাত্তকী দা, এরা মানে সাত্তকী ব্যানার্জি, এদের সাথে বসে বড় হয়েছি যাদব। তো ইটস আ হিউজ এক্সপোজার ফর মি, ফর এভরিওয়ান আই থিঙ্ক। তো সেই যাদবপুর ওয়াজ আ হিউজ পার্ট টু হ্যাড এ হিউজ পার্ট টু প্লে আমার গান বাজনার পুশটার জন্য বলতে পারিস। যাদবপুরের কথা আসতে যেটা মনে হলো সেটা হচ্ছে যে ও যখন কলেজ করছে তখন তো মানে আমিও কলেজ, আমি যেহেতু ওর থেকে বয়সে একটু বড়, এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু আমি ওই সময় ওকে দেখেছি ভীষণ গান বাজনার মধ্যেই থাকতে। মানে তুই তখন খুব সিরিয়াসলি, এবং আমি তখন ভেবেছিলাম যে তুই হয়তো গানটা নিয়েই এগোবি, মানে ওটাই তোর মানে ক্যারিয়ার দিক থেকেও ভেবেছিলাম তুই গানটা নিয়েই এগোবি। মানে সেই চেষ্টা কি করেছিলিস নাকি ভেবেছিলিস চাকরির সাথে সাথেই করবি? দেখ, প্রথমে আমি একদমই ভাবিনি যে এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারবো। তার কারণ আমি যাদেরকে চোখের সামনে দেখেছি, যারা ক্যারিয়ার করেছে, তাদের যতটা চর্চা, গানের প্রতি ভালোবাসা, প্যাশন থাকাটা একটা জিনিস, আর গানের চর্চা থাকাটা একটা জিনিস, মানে রেওয়াজ একটা জিনিস। এবার আমি ছোট থেকে গান শিখিনি, আমি অনেক বড় বয়সে গান শিখতে ঢুকেছি। তো সেটার জন্য যতটা সময় ব্যয় করতে হয়, আমি মানুষজনকে চোখের সামনে দেখেছি দিনে 14 ঘন্টা 16 ঘন্টা রেওয়াজ করতে, একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে বল, একটা গলা নিয়ে বল। তো আমি কোনোদিন ভাবিনি যে আমি ওই পর্যায়ে পৌঁছতে পারবো যেখানে আমি 14-16 ঘন্টা রেওয়াজ করতে পারবো। তো আমি আনন্দে গান গাইবো এটাই ভেবেছিলাম। ঘটনাচক্রে ইট বিকেম অ্যানাদার ক্যারিয়ার ফর মি। কিন্তু খুব সত্যি কথা, এবং তোর চ্যানেলের মাধ্যমে আমি জেনারেলিও এটা বলতে চাই, যে এটাকে প্রাইমারি ক্যারিয়ার করতে গেলে স্ট্রাগলটা অনেকটা বেশি, মানে ফিনান্সিয়াল স্ট্রাগলটা অনেকটা বেশি। কলকাতা শহরে বসে বা কলকাতার পার্শ্ববর্তী শহরতলিতে বসে বা মফস্বলে বসে এটাকে ক্যারিয়ার করাটা, এনি আর্ট ফর্মকে ক্যারিয়ার করাটা, আমার মনে হয় একটা ফিনান্সিয়াল স্ট্রাগলের, হিউজ একটা ফিনান্সিয়াল স্ট্রাগল। যদি না বাড়ির একটা হিউজ ব্যাকআপ থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আদারওয়াইজ মধ্যবিত্ত পরিবারের জন্য শুধু আর্টটাকে ক্যারিয়ার করাটা, যে কোনো আর্ট ফর্মকে, কিন্তু একটা বিশাল স্ট্রাগলের ব্যাপার আছে। তো ওই জন্য, এবং যেহেতু আমি ইনিশিয়ালি ভাবিনি যেটাকে ক্যারিয়ার করবো, জন্য চাকরি আর এটা আমি আজীবনই পাশাপাশি করেছি। তো এখনো খুব সুন্দর ব্যালেন্স করে, চেষ্টা করি। হ্যাঁ, মানে তবে এবার একটুখানি আমি অন্য টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে গানে। আমি আবার কিছুক্ষণ পর গানে আসছি। আমি যেহেতু আমি একটি মহিলাও বলেছি, কিন্তু আমি মেয়ে প্রথমত, তো মেয়েরা বাবার সাথে প্রচন্ড ভাবে একটা মানে কানেক্টেড থাকে। বাবার রোলটা জীবনে একটা বিশাল বড়। সেটা আমি ওকে দেখেছি, পিন্টু কাকু কে ওর সাথে খুব ঝগড়াও করতো, মান অভিমানও করতো, আবার পিন্টু কাকুকে ছাড়া কিছু ভাবতেও পারতো না। এবং পিন্টু কাকু আজকে আমাদের মধ্যে নেই, সেটা বলতে গিয়ে আমারও একটু মানে একটু গলাটা কাঁপছে, কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেছে পিন্টু কাকু আমাদের ছেড়ে। তো পিন্টু কাকুর সাথে তোর মানে পুরো সম্পর্কটা কিরকম ছিল? লাভ হেট রিলেশনশিপ বলতে যেটা বোঝায়, আমার বাবার সাথে এক্স্যাক্টলি একটা লাভ হেট রিলেশনশিপ ছিল। কারণ একটা অত্যন্ত ক্রিয়েটিভ, ইন্টেলেকচুয়ালি সাউন্ড এবং ইন্টেলিজেন্ট একজন মানুষ,
কিন্তু ইকুয়ালি একটা মানুষ, তার মধ্যে তো ভালো খারাপ মিলিয়েই থাকে। তো এই এই জগৎটা এক্সপ্লোর করতে গিয়ে, যেহেতু আমার বাবা ওয়াজ আ ফার্স্ট জেনারেশন এক্সপ্লোরার, আমি কিন্তু আমার বাবার হাত ধরে অনেক কিছু এক্সপ্লোর করেছি, কিন্তু এটার মধ্যে আমার বাবা ওয়াজ আ ফার্স্ট জেনারেশন। তাই নিজে এক্সপ্লোর করতে গিয়ে কিছু মানুষের দেখবি ভালো মন্দ সে দুটোই নেয়, আমার বাবাও তাই করেছিল। তো সেটার কিছু ভাইসেস ছিল, কিছু কিছু ইল দিক ছিল আর কি বলতে পারিস। তো সেইগুলো আমাকে যেরকম ভীষণ খারাপ ভাবে এফেক্ট করেছে, বা আমার ফ্যামিলি স্ট্রাকচারটাকেও একটু এফেক্ট করেছে। তো সেটা সেটা খারাপ দিক হলেও বাবার থেকে এত কিছু পেয়েছি, এত বই, এত এত গান বাজনার ভান্ডার, এত সিডি, মানে এত মানুষ যারা আমাকে জাস্ট বাবার মেয়ে বলে আমি সেই জায়গাটায় ঢুকে কোনায় বসে যে গানটা বা ওই বাজনাটা শুনতে পেরেছি, ইটস জাস্ট বিকজ আমি আমার বাবার মেয়ে। তো এই যে ভান্ডারটা আমার কাছে ওপেন করে দিয়ে গেছে না, দ্যাট ইজ ওয়ের আই অ্যাডমায়ার অ্যান্ড আই রেসপেক্ট অ্যান্ড আই ফিল ইন্সপায়ার্ড ফ্রম বাবার জন্য। এবং আই মিস হিম। আমি সবসময় বলতাম যে, তুই তো জানিস বাউ যেরকম করতো, আমি বলতাম যে তোমাকে দেখবে, তুমি এরকম করে আমার মেয়ে করে বেরো, দেখবে একদিন সবাই তোমাকে তিতাস প্রমোশনের বাবা বলে চিনবে। এবং বাবা বলতো যে অতদিন আমি থাকবো না, যতদিনে ওটা হবে ওটা, কিন্তু যতদিনে ওটা হবে না ততদিন আমি থাকবো না। এবং সেটাই হলো, যতদিনে হয়তো এতদিনে হতো সেটা, কিন্তু বাবা নেই 10 বছর। তো মানে এখন তোর কোনো কোনো সময় মনে হয় না যে এরকম কোনো পরিস্থিতি আসে, বাউ থাকলে খুব ভালো হতো, বাউ থাকলে সামলে নিত? ডেফিনেটলি এরকম বহু পরিস্থিতি হয়, বহু ডিফিকাল্টি হয়, যেখানে আর মনে হয় একবার যদি বাবাকে বলতাম গিয়ে, একবার লোকটার সামনে যদি একটু কাঁদতে পারতাম, বা যখন খুব পা ব্যথা করে জানিস, আমার বাবা খুব ভালো পা টিপে দিত। ওই গ্রোথ পেন হয় না আমাদের যে সময়টা, তো বাবা খুব সুন্দর করে পা টিপে দিত। তো এখন যখন খুব সারাদিন প্রচন্ড টায়ার্ড, প্রচুর সারাদিন করার পরে যখন বাড়ি ফিরে ভীষণ পা ব্যথা করে, তখন মনে হয় যে যদি একবার বাবাকে বলতে পারতাম যে একটু পাটা টিপে দাও না। হ্যাঁ, যাই হোক, আমরা দুজনে মন খারাপ করবো না, একটু অন্যদিকে যাই। সেটা হচ্ছে যে বাউয়ের কথা তো হলো, মানে পিন্টু কাকুর কথা হলো, এবার একটু মাসির কথায় আসি। ওর মাকে আমি মাসি বলি, ঠিক আছে? মানে ওর বাবাকে কাকু বলতাম, ওর মাকে মাসি বলি। দেবযানী মাসি কিন্তু, মানে আমি দেবযানী মাসিকে ছোটবেলা থেকে যখন দেখছি, স্কুলে পড়াতো, একটা টিচার ভাব তো ছিলই, কিন্তু দেবযানী মাসিকে আমি সবসময় না কাজেই দেখেছি, অলওয়েজ ওয়ার্কিং, কিছু না কিছু করছে। মানে দেবযানী মাসিকে কখনো আমি বাড়িতে বসে আর কাজ করব না এটা দেখিনি। আমি জানি না আমি কতটা ঠিক বলছি, তুই আমাকে মানে আরো মানে আমি কিছু ভুল বলে তুই বলতে পারিস আমাকে। তো দেবযানী মাসি তো মানে মেয়েদের না, আমি একটা জিনিস আমি আমার জীবন থেকে এখন যেটা বুঝতে পারছি, বাবা তো মানে এখনো ওই বাবা না ওটা ব্যাপারটা যায়নি, বাট এই স্টেজে দাঁড়িয়ে না মা অনেক বেশি বন্ধু, হ্যাঁ, বাবার থেকেও বেশি। তো দেবযানী মাসি কতটা বন্ধু তোর? ও আচ্ছা, ওই বন্ধু ছাড়া তো আমার চলবে না। মানে আর পৃথিবীতে একজনকে আমি ভয় পাই, পৃথিবীতে আর কোনো কিছু এবং কোনো মানুষ তো ছেড়েই দে, কোনো কিছুকে আমি ভয় পাই না, কোনো সিচুয়েশনকে ভয় পাই না। আমার মা আমাকে এমন ভাবেই তৈরি করেছে যাতে আমার মনে হয়েছে, মানে এইটা মনে করতে পারি যে এটার পেছনের কারণটাই আমার মা, যে কোনো সিচুয়েশন, কোনো জিনিস, কিছু থেকে আমি বেরিয়ে আসতে পারবো। আমার দুটো হাত পা আর মাথা যতদিন ওয়ার্কিং, আমি কিছু না কিছু ভাবে বেরিয়ে আসবো, আমার যত খারাপ সিচুয়েশন হোক না কেন। এই বিলিফটাই, কনফিডেন্সটাই তৈরি করেছে আমার মা। এবং তাহলে বুঝতে পারছিস যে কিরকম বন্ধু সে। তো ওই একজনকে খুব ভয় পাই বাবা, ওই এখনো একটুখানি একটু দিদিমণি আছে তো একটু ভয় পাই, ঠিক আছে? মানে এখনো আমার এই 34 বছর বয়স তো চললো, এখনো বাড়ি থেকে বেরোনোর আগে, মানে যখন বাড়ি থেকে বেরিয়ে শ্বশুর বাড়ি যাই, তখনও বলে জল খেয়ে বাথরুম সেরে বেরোবে, এবং সেটা করে বেরোতে হয়। মানে একটা 34 বছরের মেয়েকে তো এটা বলা যায় না, মানে এটা তো এমনি হয়। তো কিন্তু এটাই আমার মা। কিন্তু সেটা ছাড়াও মায়ের সাথে মানে আমি 2 কিলোমিটারের ডিস্টেন্সে থাকি, কিন্তু তাও রোজ ধর একবার করে ভিডিও কলে তো কথা বলি, ফোন যে কথা তো হলোই, একটু দেখতে হয় মাকে। মারা বোধহয় এরকম হয়ে যায় না একটা বয়সের পর, তখন আর এখনো আমারও ধর কোনো কোনো সময়
যখন আমি শ্বশুরবাড়িতে আছি ধর, আমার হয়তো কোনো সময় খুব বোর লাগছে, ভাল লাগছে না, আমি না বাবাকে মিস করি না, মাকে মিস হ্যাঁ করি। এই জিনিসটা আমি খুব মানে ক্যামেরাতে বলছি, আমার বাবা শুনলে খুবই দুঃখ পাবে, মা শুনলে খুবই মানে খুশির থেকে অবাক হবে যে, কেন আমার মা ভীষণ রাগ করে যে আমি খুব বাবা বাবা করি, মা মা করি না। কিন্তু মামাটা বেশি করতে লাগে না জানিস তো, কারণ মা পুরো একটা কিরকম, মানে আমি জানি যে আমি এটা ফোন করছি মানে মা জানে যে আমি কেন ফোন করছি। হুম, বাবাকে ফোন করলে আমাকে এক্সপ্লেন করতে হবে এই কারণে তোমাকে আমি ফোন করছি। তো মায়ের ব্যাপারটা খুব অদ্ভুত এক্স্যাক্টলি। হয়ে যায়। আর আমার মনে হয় আমরা যত বড় হচ্ছি তত এটা রিয়েলাইজ করছি যে বাবা তো ঠিক আছে, মা ছাড়া চলবে না। একদম একদম এটা কিন্তু আমি মানে একদম। আমি এটা কোনোদিনও ভাবিনি যে এই মানে এরকম একটা রিয়েলাইজেশন আমি আসবো যে মা ছাড়া চলবে না। হ্যাঁ মার কথা মানে দেবযানী মাসির কথা উঠলো বলে আর একটা মানুষের কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে ফাতুর কথা, হ্যাঁ হ্যাঁ মানে ওর মাসির কথা। হ্যাঁ সেই মহিলাও কিন্তু অসাধারণ। সেই মহিলার গল্প বলতে শুরু করলে তাকে নিয়ে আলাদা করে বসতে হয়। এবং তোরা বার্থডে শেয়ার করিস। হ্যাঁ হ্যাঁ, আমরা তুই আর বার্থডে ফাতুর। শেয়ার করি। সেই মহিলার অসম্ভব স্ট্রং একটা মহিলা। মাসির সম্বন্ধে মানে মাসি মানে মাসির মানে মাসির বোন, হ্যাঁ তোর মাসি, তার সম্বন্ধে তো মানে যদি কিছু বলিস তার সাথে তোর সম্পর্ক, আমার মনে হয় আমরা খুবই মানে মহিলা কেন্দ্রিক একদম ফ্যামিলি একদম থেকে বিলং করি, একদম। আমিও তাই। হুম। মাসির সম্বন্ধে মানে মাসির সাথে কিরম সম্পর্ক? হ্যাঁ মানে যেটা তুই বললি সেটাই, যে আমি সবসময় মানে আপনি দেখবি মাদার্স ডে পোস্ট গুলো আমার দুটো মা এরকম ভাবেই আমি পোস্ট হুম করি। হুম হুম তো আমার মাসিও মাই আর কি। তো কোনোদিন দুজনে মিলে 10 বছর যে বাবা নেই, হুম আমাকে ওই বাবা না থাকার যে ছাদলেস একটা ফিলিং হয় দেখবি, বাবা না থাকলে একটা মনে হয় না মাথার ছাদটা উড়ে গেছে, এটা হচ্ছে ফার্স্ট ফিলিং, শেল্টারলেস মনে হবে। তো ওই ফিলিংটা কোনোদিন এই দুজনে মিলে আমাকে হতে দেয়নি। এবং আমি আমার একটা সুবিধা হচ্ছে মানে আহ, যে ছেলে মেয়েদের একটা পেরেন্ট থাকে তারা দুজনকে গিয়ে কমপ্লেন করতে পারে না, দেখবি মা বাবা দুজনেই থাকবে, আরে মা ওটা দিচ্ছে না দেখো না তুমি একটু, আর বাবা ওটা দিল না, আরে মা একটু দেখো না, এইটা করা যায়। এবার আমার যেহেতু মা মাসি এবং মাসি সিঙ্গেল, মাসি কমপ্লিটলি সিঙ্গেল, এবং সে বই নিয়ে সিডি নিয়ে সিনেমা নিয়ে এগুলো নিয়েই থাকে, এবং সে একটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তার এটাই জগৎ। তো তাই জন্য মানে মাসির সাথে ওইটা মানে মায়ের সাথে যেটা যেটুকু মায়ের সাথে হয় না ওইটুকু মাসির সাথে গিয়ে আমি জানি কমফোর্টেবলি আমি ফাতুকে বলতে পারবো, মাসিকে ফাতু বলি তুই জানিস। তো সেটা আমি পাতুর সাথে কমফোর্টেবলি সেই জায়গাটা শেয়ার করতে পারবো। আমি বলবো যে মায়ের মায়ের কাছেও যেগুলো খুব কোর কিছু জায়গা বলতে পারি না সেগুলো ভাতুর কাছে বলতে পারি। এবার ভাতুর সাথে আমার ঝগড়াও লাগে খুব ভীষণ, মানে বন্ধুদের সাথে যেটা হয় ভীষণ ঝগড়া হয়, সেটা মায়ের সাথেও হয়। হ্যাঁ, আমি ওটাই ওকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে দেবযানী মাসির সাথে তো প্রচন্ড ঝগড়া হয়, প্রচন্ড মানে তখন মনে হয় যে মাকে আর সহ্য সহ্য হচ্ছে করতে পারছি না। এক্স্যাক্টলি। সেই হ্যাঁ জায়গাটা ওভারকাম করিস কি করে? আমি তো করতে পারি না, কারণ আমার সাথে আমার মায়ের এত ঝগড়া হয়, এত হ্যাঁ খারাপ খারাপ ঝগড়া হয়, হ্যাঁ এক্স্যাক্টলি। মানে তখন আমি তো মানে আমার মনে হয় আমার মানে চিৎকার করে কান্নাকাটি করি, কিন্তু তাও সেটাও ভাল লাগে না করতে একটা টাইমের পর। আমি তো ওভারকামই করতে পারি না। হ্যাঁ খুব মুশকিল হয়, আমার জন্য একটু মুশকিল হয় ওটা ওভারকাম করা, কিন্তু কারণ মানে আমরা অ্যাকচুয়ালি ভেতরে জানি যে এই লোকগুলোই আমাদের কোর এলিমেন্ট গুলো অ্যাকচুয়ালি। তারপরে এদের সাথে ঝগড়া হলে খুবই কষ্ট হয়। কিন্তু ঠিক আছে, এখন আমরা ম্যাচিওর হয়ে গেছি, এখন অনেক সময় মাকে আমি বলি যে তুমি এইভাবে না বলে না এটাকে এইভাবে একটু রিজলভ করতে সেটা পারতে। কি শোনে? আমার পরে মা শোনে 2-3 বার না। শোনে, তারপরে আবার চতুর্থবারে ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে আমার যায় মা তো ব্যাপারটা। শোনে না। আমি হয়তো বললাম যে এটা এখন করার দরকার নেই, না না মানে ওটা করবেই, আর আমি না বললে তো ওটা বেশি করবে, এটা কেন হয়ে গেছে আমি, আমার কাছে এর কোনো উত্তর নেই। কিন্তু এইটা তো খুব একটা বড় প্রবলেম। এতক্ষণ মাদের সম্বন্ধে অনেক ভালো কথা বলে এবার নিন্দে করছি। আচ্ছা, মাসির কথা হলো, বাবার কথা হলো, এবার একটু হার্ট ব্রেকের দিকে যাই। Oh my God. বিকজ আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বিভিন্ন স্তরে হার্ট ব্রেক, তাই তো? একটা বিরাট সাক্ষী তুমি নিজে মা। তো এই যে তুই তোর গান বাজনা করছিস, সবকিছু করছিস, তো মনও অনেকবার ভেঙেছে, আমি সেগুলো দেখেছি। ওর কেন, আমারও ভেঙেছে, সবারই ভাঙে। তো এই ওঠা পড়াগুলো কিভাবে ব্যালেন্স করিস? দেখ, যদি খুব সত্যি কথা বলতে হয় সবসময় যে ব্যালেন্স করা যায় এবং সবসময় ব্যালেন্স করতেই হবে তার কোনো মানে নেই। ইফ ইউ ওয়ান্ট টু ক্রাই, ক্রাই। ইফ ইউ ওয়ান্ট টু টেক ইট আউট, টেক ইট আউট। ইফ ইউ ওয়ান্ট টু টেক সাম টাইম অফ, টেক সাম টাইম অফ। আমার মনে হয়
যে কোনো, এবং হার্ট ব্রেক যে শুধু প্রেম থেকে হয় তাও নয় রে, বন্ধুত্ব থেকে হয়, ফ্যামিলি থেকে হয়, ফ্যামিলি তো বটেই, রাজনীতি থেকে হয়, হ্যাঁ প্রচন্ড হার্ট ব্রেক হয়। হ্যাঁ। এবং কোনোটাই খুব সিরিয়াসলি তুই মানে যেটাতেই তুই হার্ট লাগিয়ে করবি সেটাই সেটা break। থেকে চ্যুত হলেই ব্রেক হবে। হ্যাঁ। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমার মনে হয় যে তুই যদি স্পেসিফিক্যালি প্রেমের হার্ট ব্রেকের কথা জিজ্ঞেস করিস আমাকে, বা এনি হার্ট ব্রেক ফর yes. দ্যাট ম্যাটার, আমি সবকটাই আই হ্যাভ ডিস্টেন্সড মাই সেলফ ফ্রম দ্যাট স্পেস অ্যান্ড দ্যাট টাইম। আমি এভাবেই ব্যালেন্স করেছি। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে শোক খুব ব্যক্তিগত এবং শোক খুব পবিত্র, দুঃখ খুব পবিত্র একটা। তোকে যেটা জ্বালাবে, যেটা পোড়াবে, সেটা তোর মধ্যে থেকে সোনা বের করে আনবে। মানে দ্য বেস্ট ভার্জন অফ ইউ উইল প্রবাবলি বি বিকজ তুই অত জ্বলেছিস বা পুড়েছিস। রাইট, এটা তো আমিও খুব বিশ্বাস করি। তো আই ডু নট রিগ্রেট এনি অফ দোজ হার্ট ব্রেকস। যা যা হয়েছে দ্যাট হ্যাজ মেড মি হোয়াট আই অ্যাম টুডে। আচ্ছা, কোনটা মানে যেহেতু তুই কথাটা বললি, আমার খুব জানতে ইচ্ছা করছে সেটা যে এই যে তুই বলি অনেক ধরনের তো হার্ট ব্রেক হয়, স্পেশালি আমরা সবসময় ভাবি প্রেম থেকে হচ্ছে, কিন্তু বন্ধুত্ব থেকেও হয়। হ্যাঁ, কোনটা বেশি পেইনফুল রে? দুটো একসাথে জুড়ে থাকলে কোথায় সবচেয়ে বেশি পেইনফুল। বাট স্টিল ইফ ইউ কম্পেয়ার, বোধহয় বন্ধুত্বটা। আমি ভাবছিলাম যে তুই যে মানে বন্ধু চলে যাওয়াটা আমার মনে হয়, হ্যাঁ, কারণ রিপ্লেসমেন্ট হয় না। এক্স্যাক্টলি, কারণ আমরা বন্ধু থেকে যে অনেক কিছু এক্সপেক্ট করি তা তো নয়। একটা রোমান্টিক রিলেশনশিপে না অনেক এক্সপেকটেশন থাকে, সেগুলো ভাঙতে ভাঙতে যায়, সেগুলো থেকে আস্তে আস্তে আমরা দূরে সরতে থাকি। কিন্তু একটা বন্ধু থেকে কিন্তু অত ইন্টিমেট এক্সপেকটেশন থাকে না, খুব বেসিক কিছু সঙ্গে থাকার এক্সপেকটেশন থাকে সেই। এবং ইন্টেগ্রিটি ইজ আ ওয়ার্ড উইচ আই ওয়ান্ট টু টক অ্যাবাউট থ্রু ইউ অ্যান্ড ইয়োর চ্যানেল ইন ফ্রেন্ডশিপ। যেটা সবচেয়ে বেশি নষ্ট হয় বন্ধুত্ব নষ্ট হওয়ার প্রাইমারি কারণ হচ্ছে ইন্টেগ্রিটি নষ্ট হওয়া। আমি তোকে বিশ্বাস করে কিছু একটা নিয়ে ট্রাস্ট করলাম, সেটা আমার কোনো কথা হতে পারে, সেটা আমার কোনো ফিলিং হতে পারে, সেটা আমার খুব পার্সোনাল ইন্টিমেট কিছু একটা যেটা খুব নরম, সেটা আমি তোকে ট্রাস্ট করলাম সেটা দিয়ে, এবং তুই সেটার প্রতি ইন্টিগ্রিটি যদি না রাখলি, সেখানে যে চিড়টা ধরে না, আমার মনে হয় সেটা ইজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ হার্ট ব্রেক। ওয়ার্স্ট কাইন্ড অফ হার্ট ব্রেক। বন্ধুত্ব ভাঙাটা আমার কাছে আমারও মনে হয় যে প্রেম ঠিক আছে, ওটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রেম এবং এটা প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে আমরা অনেক বেশি কথা বলি, বিয়ে ভেঙে যাওয়া নিয়ে আমরা অনেক বেশি কথা বলি, কিন্তু আমরা বন্ধুত্ব ভেঙে যাওয়া নিয়ে কিন্তু খুব একটা কথা বলি না। কারণ দেখ, ফ্যামিলি এমন একটা জিনিস, তুই ফ্যামিলিতে কষ্ট পাবি, বাট দিনের শেষে ওই বৃত্তটার মধ্যে তুই আছিস। কিন্তু ওই যে তুই যেটা বললি, বন্ধুত্ব থেকে তো অনেক বেশি আশা কিছু থাকে না, বন্ধু একটা ওটাই সব থেকে বড় আশা জীবনে। তো ইনফ্যাক্ট আমরা যেটা বলি যে একটা রোমান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে তুই যার সাথে কমিটেড তার সাথেও বন্ধুত্বটা খুব দরকার। খুবই। এবার যখন ধর আমাদের এই হার্ট ব্রেক গুলো হচ্ছে, আমরা ভালো নেই, সেই সময় আজকাল আমরা অনেক রকম হেল্প নিচ্ছি, থেরাপি নিচ্ছি, সেটা আমি স্পেসিফিক্যালি বলি। তো সেই জিনিসগুলোকে তুই কিভাবে দেখিস? কারণ মানুষ তো এটা নিয়ে এখনো খুব ট্যাবুড, মানে থেরাপি নেওয়ার কি আছে। হ্যাঁ, আমার জন্য মানে যারা বুঝতে ব্যাপারটা চায় না তাদের জন্য খুব সিম্পলিফাই যদি করতে হয়, আমি সবসময় মানে আমার চারপাশেও অনেকে আছেন যারা এটা বিশ্বাস করে এখনো যে থেরাপি, এটাই পয়সা কেন খরচা করব। তো আমার জ্বর পেট খারাপ হলে আমি তো একজন ডাক্তার দেখাই, তাহলে তার মানে আমি এটা নিজে ওভারকাম করতে পারছি না। এবার বাঙালির সমস্যা হচ্ছে আগে নিজের 4টে ওষুধকে দেখে, ঠিক আছে, যে ওভারকাম করা গেল কিনা। না হলে একেবারেই যদি সেই পিচকারি কেস হয় তাহলে সেই ডাক্তারের কাছে যেতেই হয়। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে তোমার মাথাটাও কিন্তু ওই একই জিনিস, your head space is very similar. তুমি যদি মানে তোমার যদি এমন কিছু ঘটছে জীবনে, বা এমন কিছু ঘটছেও না, কিছু বিরাট ঘটনা ঘটতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। if something is pent up, তোমার যদি কিছুর সাথে ডিফিকাল্টি হচ্ছে ডিল করতে, যেটা তুমি নিজে সামলাতে পারছো না, তুমি জাস্ট একটা হেল্প নিচ্ছ, প্রফেশনাল হেল্প। আমার কাছে সাউন্ড সিস্টেম নেই, আমি যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় তাদের কাছে যাচ্ছি সাউন্ড সিস্টেম জোগাড় করতে, একটা শো করার জন্য। আমার কাছে নিজেকে নিজে হেল্প করার জায়গা নেই, মিনস নেই। দয়া করে চ্যাট জিপিটি দেখে হেল্প নেবেন না। এই মানসিক, খারাপ। হ্যাঁ,
চ্যাট জিপিটি উইল অনলি ভ্যালিডেট ইউ, মানে তুই যাই তুই ঠিক তার পরের লাইনটা উল্টো কথা লেখ, ও বলবে হ্যাঁ ঠিক হ্যাঁ, ঠিক ঠিক, ঠিক ঠিক। ঠিক, ও হচ্ছে ওই হিরোক্রাচার দেশের ওই মন্ত্রী সভাটা আর কি, আচ্ছা ঠিক ঠিক করার জন্য, ঠিক আছে। সো চ্যাট জিপিটি ইজ দ্য ওয়ার্স্ট, মানে এনি ফর্ম অফ এআই, জেন এআই ইজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ টুল দ্যাট ইউ ক্যান টেক হেল্প অফ। যারা এটা এতদিন ধরে প্র্যাকটিস করেছে, শিখেছে, তাদের থেকে হেল্প নাও আমার মনে হয়। এবং এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পেট খারাপ হয়েছে, সামলাতে পারছি না, মাথাতে আমি কিছু চাপ সামলাতে পারছি না, যেটা আমার ইয়ের বাইরে, আমি হেল্প হেল্প নেব, নেব। সিম্পল। আমার মনে হয় এই কথাগুলো নিয়ে আমরা খুব বেশি চর্চা করি না বলে লোকজন এখনো এটাকে খুবই অদ্ভুত চোখে দেখে, কিন্তু অদ্ভুত চোখে না দেখে একটা হেল্প নিলে কোনো কষ্ট তো নেই, কোনো ক্ষতিও নেই তাতে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, আমি তোকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা দুজনেই বিবাহিত, এবং কতটা বিয়ে করে তো হাউ ইজ ম্যারিড লাইফ? এটা যে কোনো ম্যারিড লোককে প্রশ্ন করলে একটা মানে মনে মনে একটাই উত্তর আসে, আর মুখে মুখে একটাই দারুণ, কিন্তু মনটা খুব কাঁদে। তোরও কি মনটা কাঁদছে না বল? খুব কাঁদে। না, আমি সেদিনকে একটা বই পড়ছিলাম, যেটা অ্যাকচুয়ালি তুই দেখে যে বইটা কিনলি, মানে দুর্দান্ত। আমি ভাবছি একদিনকে ওই বইগুলো নিয়ে বসবো, কি ভাই ব্যাপক একটা বই, যাই হোক। তো সেটার জন্য মানে মানে আমি ইয়ার্কি মেরে যদিও শুরুটা বললাম, কিন্তু আমার মনে হয় যে যে কোনো এখনো ট্রেডিশনাল বিয়েতে এখনো মহিলাদের কন্ট্রিবিউশন এতটাই বেশি Yes. এবং এতটাই উপেক্ষিত সেটা, এবং এতটা কি বলবো নর্মালাইজড সেটা, সেটা খুব প্রবলেম্যাটিক হয়ে দাঁড়ায়। মানে একজন পুরুষ যদি এসে একটু বউকে সবজি কেটে দিল, তো তাকে তো একটা অস্কার ছুঁড়ে মারতে হবে, মারতেই হবে, মানে 4টে মেডেল দিয়ে দাও। মানে এরকমটা নয়, এটা নর্মালাইজ, মানে আমাদের জেনারেশনে উই হ্যাভ টু নর্মালাইজ ইট। Yes. আমাদের বাবারা কেন করেনি, এই প্রশ্নটা আমাদের মায়েদের করতে হবে, করতে হবে। এবং এইটা আমাদের বড়দেরকে আমাদের বলতে হবে যে এটা করে তোমরা কোনো মেডেল পাবে। পাবে না। ঠিক আছে, তুমি করছো, ডেফিনেটলি উই আর গ্রেটফুল, থ্যাংক ইউ যে তোমরা আগের জেনারেশনের ব্যাগেজটাকে নামিয়ে রেখে তোমরা এক ধাপ এগিয়ে এসছো, থ্যাংক ইউ ফর দ্যাট। ডেফিনেটলি আমি একবারও বলছি না কি তাদেরকে ডিমিন করো, অলওয়েজ, বাট ওয়েন ট্রিটিং এজ ইকুয়াল, বি আ ট্রু ইকুয়াল। আমি বলছি না যে প্রত্যেক দিনের বাড়ির কাজ 50-50 কি বলবো ভাগ হোক, হয় না, কোনোদিনও হয় না, কখনোই হয় না। সাম ডেজ আই এম এট 70, হি ইজ এট 30, সাম ডে হি ইজ এট 80, আই এম এট 20। তো এটা 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 চলবে, কিন্তু আমি বলছি যে এটা কোনো বড় ব্যাপার না। মানে ওয়াই ইজ মানে কেন একটা মেয়ে অফিস করে আসার পরেও এখনো এটা এক্সপেক্টেড যে তাকে, মানে ও তো রান্না করে না, কেন এটা এখনো এক্সপেক্টেড যে ও অফিস থেকে ফিরে রান্না করবে, যেখানে একই বয়সী তোমার ছেলে, একই রকম আপব্রিঙ্গিং এ বড় হয়েছে, ওই মেয়েটিও সেম আপব্রিঙ্গিং এই বড় হয়েছে, তার মা বাবা কিন্তু তাকে ওইভাবেই একটা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাড়িতে সেইভাবেই বড় হয়েছে, তাকে অফিস থেকে এসে বিয়ের 1 মাস আগে অব্দিও রান্না করতে হতো না। কি করে দিস ইজ অ্যান এক্সপেকটেশন যে তুমি বাড়ি থেকে, মানে তুমি অফিস থেকে এসে তুমি রান্নাটা করবে, আর আমার ছেলে বসে খবরের কাগজ পড়বে বা কফি খাবে বা টিভি দেখবে, নট ডান। সেটাই আমি বলছি যে ইটস ভেরি, মানে রোলস গুলো খুব জেন্ডার্ড বিয়ে ব্যাপারটাতেই। তুই ম্যারিড লাইফ বললি বলে আমি এত কিছু বলে ফেললাম, আর যেহেতু আমরা রিসেন্টলি বইটা পড়ছি দুজনেই, তাই জন্য মানে এই বইটাতেও রয়েছে, বইটার নাম নিচ্ছি না আমি, বাট হ্যাঁ বইটার নাম নিচ্ছি না, বাট ইটস সাচ এ নাইস বুক, যেখানে জেন্ডার্ড রোলস এর ব্যাপারে এত সুন্দর করে বলা আছে, এবং ইট মেক্স ইউ থিঙ্ক এভরি টাইম। আসলে আমি তোকে একটা জিনিস জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে যে তুই মাসিকে, পিন্টু বাবুকে একসাথে দেখেছিস, আমি আমার বাবা মাকে দেখেছি, আমাদেরও সংসার হয়েছে, আমরা বিয়ে করেছি। তোর কি মনে হয় যে আজকালকার দিন মানে আমাদের জেনারেশনের ছেলেরা কিছুটা আলাদা আমাদের বাবাদের থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা একটু আগেই বলছিলাম, আমি সেটা দে হ্যাভ কাম আ স্টেপ ফরওয়ার্ড, ডেফিনেটলি কাম আ স্টেপ ফরওয়ার্ড। মানে আমাদের বাবারা যেমন এটাকে নর্মালাইজ করে নিয়েছিল যে বাড়িতে বউ চাকরি করুক না করুক, বউই রান্না করবে, বাড়িটা বাচ্চাটা বউই সামলাবে, এটাই নর্মাল, এটাই ট্রেডিশনালি চলে এসছে। কিন্তু আমাদের জেনারেশনে আমাদের পার্টনাররা অ্যাটলিস্ট দেভ কাম টু টার্মস উইথ দ্য ফ্যাক্ট, মানে আমি বলছি আরবান লোকজন,
আমি গ্রামের দিকে এখনো লোকজন রয়েছে যারা সারাদিন খেতে কাজ করে আসেন এবং তারপরে তাদের স্ত্রীরাই বাকি বাড়িটা সামলান। তাদের বাড়িতে সবসময় যে কন্ট্রিবিউশন থাকে এরকমটা নয়। আমি বলছি একদম আমাদের বৃত্তের যারা এবং আমাদের বৃত্তের যারা, তাদের কথা বলছি। সেখানে দে হ্যাভ কাম আ স্টেপ ফরওয়ার্ড ফ্রম হোয়াট আর ফাদার্স ইউজ টু থিঙ্ক, যে না এরা তো আমাদেরই বয়সী, এ তো আমাদেরই বন্ধু বান্ধবের সার্কেলে বিয়ে হচ্ছে, আমাদের মতোই তো এই মেয়েগুলো, তো ঠিক আছে এটা যদি করে দিলে একটু সুবিধা হয়ে যায় তাহলে করে দিই। এই জায়গাটুকুতে এসছে ডেফিনেটলি ওয়ান স্টেপ ফরওয়ার্ড, বাট উই আর স্টিল নট দেয়ার। আর অলসো তোর কি মনে হয় যে কোনো জিনিসগুলো সেমই রয়ে গেছে, সেটার কোনো বদলাবে না? মানে সেটা কি পার্টনারশিপে বলছিস? হ্যাঁ, মানে আমি অ্যাজ ওয়েল এটা বিয়ের মধ্যেই বলছি। ধর বিয়েটা তো দেখ আমাদের সমাজে এখন অব্দি বিয়েটা মানে জাস্ট একটা ছেলে একটা মেয়ের মধ্যে নয়, দুটো ফ্যামিলির মধ্যেই হয় এবং তার সাথে আরো অনেক কিছু জুড়ছে। তো কিছু কিছু জিনিস তোর মনে হয় যে যেটা তুই তোর বাবা মার বিয়ের মধ্যেও দেখে এসেছিস যে সেমই রয়ে গেছে, যেটা আমাদের বিয়ের মধ্যেও রয়ে গেছে? হ্যাঁ দেখ, মানে এখনো রোলস গুলো খুব স্পেসিফিক। হ্যাঁ মানে আমার মনে হয় স্পেশালি পেরেন্টিং এর রোলের জায়গাটা, যেটা এখনো পেরেন্টিং এ উইমেন প্রাইমারি পেরেন্ট এখনো, ঠিক আছে? এবং মাকে একটা বিরাট কিরম যেন একটা মা মানুষ নয়, মা যেরকম একটা কিরকম একটা দেবী ভগবান, তাকে একটা কিরকম এলিভেটেড জায়গায় রাখা হবে, যে তার কোনো ডিজায়ার নেই, তার কোনো অ্যাঙ্গার নেই, তার কোনো চাহিদা নেই, আর এরকমটা হলেই ভীষণ ভালো মা, সেটা এখনো রয়ে গেছে। যে জন্য সিঙ্গেল মাদার্স দেখবি এখনো অ্যাকসেপ্টেন্সের একটু সমস্যা হয় আর কি। তো মুশকিল এখনো ওই মানে ওই জায়গাটা আমার মনে হয় আগের জেনারেশন থেকে আমরা বদলাতে পারি, বেরোতে পারি প্যারেন্টিং এর জায়গাটায়। আর একটা এই কথাগুলো হতে থেকে যদি একটা জিনিস আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে খুব অন্য ব্যাপারে আমি তোকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে এই যে আজকালকার দিনে আমাদের জেনারেশনে আমরা মহিলারা অনেক বেশি ফিনান্সিয়ালি একটা ইন্ডিপেন্ডেন্সের জায়গায় যাচ্ছি, যে না আমরা কারোর উপরই ডিপেন্ড করবো না, আমার বাবা কত বড় লোক, আমার বর কত বড় লোক, আমরা কেয়ার করি না, আমরা কতটা বড় লোক হতে পারছি। আমি খুব মানে একদম একটা পাতি ভাষায় বড় লোক কথাটা ইউজ করছি, বড় লোক মানে অনেক কিছুই হতে পারে, বাট বাবা বা আমার বরের টাকায় আমি কতটা বড় লোক সেটাতে আমি যাচ্ছি না, আমি কতটা বড় লোক আমি সেটা নিয়ে ভাববো। এবং তার জন্য আমরা কিন্তু খুব মানে আমাদের সব ব্যাপারে অনেক প্রশ্নও করা হয়। তো তোর মানে কি মনে হয় মেয়েদের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা ইম্পর্টেন্ট? খুবই, মানে আমার মনে হয় দ্য বেসিস অফ উইমেন এম্পাওয়ারমেন্ট কামস ফ্রম ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। তো সেটা যেভাবেই হোক কেউ মানে, এবং আমি বলছি সমস্ত স্তরের সব মহিলাদের, মানে আমি তুইও নিশ্চয়ই ওই মেয়েটিকে ফলো করিস, আমি নাম নিচ্ছি না আবারও, শি ইজ অ্যান ইনফ্লুয়েন্সার ফ্রম মেদিনীপুর অ্যান্ড শি ইজ আর্নিং থ্রু দিস। ও কিন্তু বই পড়ে, ওর কিন্তু বাড়ির কাজ করে, ও কিন্তু বাচ্চা সামলায়, ও কিন্তু সবটাই করে, শি ইজ আর্নিং থ্রু দিস অ্যান্ড হার ফার্স্ট এক্সপ্রেশন, মানে ওটা আমার অনেকদিন বাদে, যেহেতু আমাদের অনেকদিন হয়ে গেছে যে আমরা রোজগার করছি, আমাদের ওই ফার্স্ট স্যালারির কথাটা আর চট করে এখন মনে পড়ে না। হ্যাঁ, তো বাট ওর ওই একটা ইয়ে দেখে আমার হঠাৎ করে মনে পড়লো, ওর যে ফার্স্ট ইনকাম থেকে ওর যে মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, বা ওর বাচ্চাটাকে একটা জামা কিনে দিয়েছে, বা নিজের জন্য একটা ছোট্ট ব্যাগ কিনেছে, টোট ব্যাগ, সেটার যে আনন্দটা শুধু কেনা নয়, আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট কনজিউমারিজম, আমার এই ইন্ডিপেন্ডেন্সটা আছে যে আমি যদি এখানে স্টাইফেল ফিল করি, আমাকে যদি কেউ এখানে গলা টিপে ধরে, আমি এই মুহূর্তে বেরিয়ে একটা হোটেল ভাড়া করে থাকতে পারবো, আমি এই মুহূর্তে বেরিয়ে 3টে দিন এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে পারবো, আমার প্রয়োজনে আমি রিচ আউট করতে পারবো, আমার সেই শিক্ষা আছে এবং আমার হাতে পয়সা আছে, বেসিকটুকু। এইটা খুব প্রয়োজনীয় একটা দিলাসা একটা মেয়ের জন্য, যে এই মুহূর্তে আমাকে এখানে গলা চেপে ধরলে আমি বেরিয়ে একটা হোটেল নিতে পারবো। I think this is very important. আমারও সেটাই মনে হয় যে টাকা পয়সাটা না শুধু মানে আমার বাবা আমার একটা টার্মসও খুব এই হয় যে আমার বর তো আমাকে হাত খরচা দিচ্ছে, আমার খুবই মনে হয় তোমাকে খুব অপমান করছে, তুমি সেটা বুঝতে পারছো না, কিন্তু ঠিক আছে যে যেভাবে জীবনটাকে দেখতে চায়। তবে আমারও সেটাই বক্তব্য যে টাকা পয়সাটা নিজের একটু ইনকাম করা দরকার, সেটা মাস গেলে 5,000 টাকা হলেও অনেকটাই টাকা। নিজের পয়সার জোর কিন্তু অনেক বেশি, মাথা উঁচু করে বাঁচার জন্য। একদম একদম একদম।
আচ্ছা, অনেক ধরনের আলোচনা হচ্ছে। আর একটা কথা যেটা আমার তোকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, যেটা আমার মনের মধ্যে সবসময় তোকে নিয়ে চলে, আমি হয়তো তোকে এক দুবার বলেওছি, তোর গানের গলা একদম অন্যরকম। মানে আমরা প্লেব্যাক সিঙ্গার বলতে যেটা বুঝি সেই রকম তোর গানের গলা নয়, তোর গানের গলাটা অন্যই রকম। আর আজকাল এরকম গানের গলা নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে ভালোই কাজ হচ্ছে। মানে তোর, আমার মনে হয় যে তোর যতটা এক্সপোজার পাওয়ার কথা ছিল তুই পাসনি। তার মানে তোর কি মনে হয় সেটাতে, তুই কি সত্যি পাসনি নাকি তুই চেষ্টা করিসনি? আমার মনে হয় দুটোই। তার কারণ আমি প্রত্যেকটা অপরচুনিটি আমার কাছে এসছে, যে কটা আমি করেছি, মানে আমার যে 3টে ওয়েব সিরিজ 4টে ওয়েব সিরিজে কাজ, যে 2-3টে সিনেমায় কাজ, সবকটাই আমার কাছে এসছে। আমি কোথাও যাইনি বা আমি কাউকে কিছু বলিনি। তো আমার এটা একটা সমস্যা যে এই দাদা একটু দেখবেনটা আমি কখনোই কোথাওই করতে পারিনি। এবং এটা যে ইন্ডাস্ট্রিতে রয়েছে সেটা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি চাই না করি, আমি এটা একদম ক্লিয়ারলি জানি এবং ক্লিয়ারলি বলছি যে এই দাদা একটু দেখবেনটা না করলে তোর ভিজিবিলিটি থাকবে না। এবার এই অপটিক্স আর ভিজিবিলিটি ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে তুই কতটা ভিজিবল, বা ইদার এটা করতে হবে, বা তো সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন্স অফ ফলোয়ার্স রাখতে হবে, যেখানে তোকে রোজ একটা ঝ্যাঙ্কা টাকার গান গেয়ে একটুখানি আপলোড করতে হবে। এইবার আমি কোনোটা দুটোর একটাও পারি না, আমি একটা ফুল টাইম কর্পোরেট চাকরি করি। এবার তবে আমি আমার সোশ্যাল মিডিয়া পেজকে আপগ্রেড করছি। আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার রেখেছি একজন। তো এটা একটু করতে হবে অ্যাজ এ পোর্টফোলিও বেসিক্যালি। এখন সোশ্যাল মিডিয়াটা বেসিক্যালি মানুষের পোর্টফোলিও হয়ে গেছে, স্পেশালি যারা যে কোনো আর্টিস্ট, তুইও জানিস তো সোশ্যাল মিডিয়াটা পোর্টফোলিও, যে কি কাজ করে, কি কি কাজ করেছে এরকম একটা দেখার জন্য। তো সেইটার জন্য আমাকেও করতে হলো বাধ্য হয়ে ফাইনালি। কিন্তু আমারও দোষ আছে, আমি বলবো না যে আমার দোষ নেই। আমি কারোর অপটিক্সে থাকি না। আমার কাছে মানে আমি যাদের যাদের সাথে কাজ করছি যথেষ্ট এস্টাবলিশড লোকজন, তাদের ফোন নাম্বারটা আমার ইনবক্সে পড়ে থাকে। আমি নতুন যখন একটা গান রিলিজ করি, একটা গান আপলোড করি, আমি কি তাদের একবার পাঠাতে পারি না যে দাদা একটু দেখো? কিন্তু আমি পারি না। দাদা দেখলে দেখবেন, না দেখলে দেখবেন না, কিন্তু তাকে আলাদা করে হোয়াটসঅ্যাপ করে আমি বলতে পারি না যে দাদা একটু দেখো বা দিদি একটু দেখো। তো এইটা আমার দ্বারা হয় না বলে আমার অনেক কিছু মিস হয়ে যায়। আবার সেটা ছাড়াও একটা ব্যাপার আছে যে আমার কিছু পলিটিক্যাল এজেন্ডা আছে। পলিটিক্যাল মানে আমি বলছি না মানে পার্টিজান পলিটিক্স বলছি না, মানে ঝান্ডার পলিটিক্স বলছি না। আমার কিছু পলিটিক্স, আমার জীবন কিছু গাইডিং প্রিন্সিপালস আছে, কিছু পলিটিক্স আছে যেটার বাইরে আমি যেতে পারবো না। আমার এমন কোনো সিনেমা থেকে অফার এসেছিল যেটা আমার যাদবপুর ইউনিভার্সিটিকে খানিকটা ডিমিন করা একটা সিনেমা, সেখান থেকেও আমার প্লেব্যাকের অফার এসেছিল। তো সেই সিনেমাটায় নানা রকম ভাবে ইউনিভার্সিটিকে এবং ইউনিভার্সিটির কিছু গল্পকে নানা রকম ভাবে টুইস্ট করা হয়েছে এবং একটা মুভমেন্টকে আর কি, এবং সেটার নাম নিয়েই একটা বিরাট ছবি। তো সেখানে যখন আমাকে প্লেব্যাক করতে বলা হয়েছে, ওটা আমার জন্য কমার্শিয়াল একটা বিরাট ব্রেক হতো, কারণ ওটা একটা বড় হাউসের, কমার্শিয়াল হাউসের একটা ছবি। তো আমি সেটা রিজেক্ট করি। দ্য অনলি রিজন বিং যে আমি ওই মুভমেন্টটা মনে প্রাণে ছিলাম এবং আমি আজীবন আমার আলমা মাটারকে হোল্ড আপ করব, আমি তাকে নিচেও দেখবো না, এবং এমন কোনো কিছুতে পার্টিসিপেট করব না যেটা আমার ইনস্টিটিউশন যেখানগুলোতে আমি ছিলাম সেগুলোকে নিচু করে দেখায়। তো আমি সেটা পার্টেক করিনি। তো এই যদি কারুর যদি এখন শিরদাঁড়া থাকে তখন তো সমস্যা হবে একটু। আচ্ছা, এই যে ধর তুই যেহেতু ইন্ডাস্ট্রিতে খুব ক্লোজলি কাজ করেছিস তো বটেই, ডেফিনেটলি কিছু যথেষ্ট কিছু ভালো নাম করা ওয়েব সিরিজেও কাজ করেছিস তুই কাছ থেকে কিছু জিনিস তো তুই নিশ্চয়ই দেখেছিস। এবার এই যে আজকাল আমরা এত শুনছি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এই করতে হবে, একে ব্যান করা, ওকে এই করা, এগুলো তো আমরা শুনছি, কারণ আমরা তো ইন্ডাস্ট্রির লোক নই, কাজও করিনি কখনো। মানে এগুলোর মধ্যে সত্যি কতটা আছে বলে তোর মনে হয়? তোরও কি কখনো এগুলোতে কাজ পেতে অসুবিধা হয়েছে? না রে, ফ্র্যাঙ্কলি আমার কাজ পেতে অসুবিধা হয়নি। মানে আমি তো বললাম যে আমি কাউকে অ্যাপ্রোচই করিনি কোনোদিনও। যা কাজ আসার আমার নিজে থেকেই তারা অ্যাপ্রোচ করেছেন, এসছে। তাই জন্য এই মিথ্যে কথাটা আমি বলবো না অন্তত দাঁড়িয়ে যে আমার এই সব কারণে আমার কাজ পেতে কোনো অসুবিধা হয়েছে। তবে এটা সত্যি যে
আমি এমন কিছু লোকজনের সঙ্গে কাজ করেছি যারা ব্যান্ড হয়েছিল বহুদিন, তো এবং তাদের প্রজ্ঞা আমি দেখেছি, তারা কতটা পারদর্শী, তাদের সাবজেক্টে তারা কতটা জানে সেটা আমি দেখেছি। এবং কেউ যদি অনেকটা জানে তাহলে কম জানা লোকগুলো তো তাদেরকে ডমিনেট করতে পারবে না, তাহলে তাদেরকে ব্যান করতে বাধ্য করা হবে। তো তাই জন্য সেটা আমি দেখেছি চোখের সামনে, কিন্তু আমি কিছু ফার্স্ট হ্যান্ড ফেস করিনি। তোর নিজের গানটা নিয়ে তোর স্বপ্নটা কি? সবারই তো একটা স্বপ্ন থাকে, ধর যে আমি এই দূর অব্দি তো যেতে চাই। একটা তো গান, যেহেতু তুই গানটা এত ভালোবাসিস, এবং আমার মনে হয় ও, মানে আমি খুব অন ক্যামেরাই বলছি, আমার মনে হয় যথেষ্ট এটা নিয়ে চর্চা করছে না, আর একটু করতে হবে ওকে। এটা আমি ওকে সবসময় বলিও। হ্যাঁ, সবসময় আমাকে হোয়াটসঅ্যাপে বকা খেতে হয় এটার জন্য ওর থেকে, যে যথেষ্ট চর্চা আমি করছি না। তো হ্যাঁ, মানে ওই একটা মানে কি বলতো, দুটোতে একসাথে 100 দেওয়া যায় না। মানে একটা ফুল টাইম চাকরি, তারপরে একটা ফুল টাইম গানের ক্যারিয়ারের জন্য দুটোতেই 100% দেওয়াটা মুশকিল। কোনো একটাই 80 হয়ে যায় আর কি, বা 70 হয়ে যায়, এটা আমি বুঝেছি। তো মোস্ট অফ দ্য টাইম সেটা গানের ক্ষেত্রেই হয়ে যায়, গানের উপরেই মানে সেটা কি জাস্ট এই কারণেই হয় যে যেহেতু এই যে তুই বললি একটা আর্ট ফর্ম নিয়ে তুই কাজ করছিস, সেখানে স্টেবিলিটি আসতে অনেকটা দেরি, বলে যেটা সহজে তুই যেখান থেকে ফিনান্সিয়ালি একটা ফ্লো যেটা তোর ভালো, তুই সেদিকটাতে বেশি ফোকাস করছিস? যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয় না, মোদ্দা কথা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি যেখান থেকে আমার সবচেয়ে ইজিলি, যেখান থেকে আমি ফিনান্সিয়ালি আমার হচ্ছে, সেখানটা আমাকে ফোকাস করতে হয়, অনেক সময় ওটাকে প্রায়োরিটাইজ করতে হয়। তো এরকম নয় যে আমি একেবারেই গানের চর্চা করি না, অবশ্যই করি। এবং অ্যাসোসিয়েশন একটা খুব বড় ব্যাপার। আমি লোকজন, মানে যারা গানের চর্চা করে সেরকম অ্যাসোসিয়েশনে থাকি, তো আমি নিজের খামতিগুলো বুঝতে পারি, যেটা একটা বড় ব্যাপার এরকম অ্যাসোসিয়েশনে থাকলে। তো হ্যাঁ, মানে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওই আর কি, দেখা যাক। এখন স্বপ্ন তুই জিজ্ঞেস করলি আমাকে কি, তো আমার স্বপ্ন হচ্ছে আমি 3 জন মানুষের সাথে কাজ করতে চাই ভারতবর্ষে দাঁড়িয়ে। আমি নামগুলো নিচ্ছি তার কারণ তারা গোটা ভারতবর্ষে চেনা লোক। একজন হচ্ছে অমিত ত্রিবেদী, একটা হচ্ছে একজন হচ্ছে এআর রহমান অফকোর্স, আরেকজন হচ্ছে রাম সম্পত। এই 3 জনের সঙ্গে আমি ডেফিনেটলি কাজ করতে চাই, এবং এটাই আমার স্বপ্ন যে এদের সঙ্গে আমি কাজ করতে পারলে প্রবাবলি আমার মনে হবে যে কিছু একটা করলাম যেটা রেকগনিশন পেলো ঠিকঠাক একটা। তো হ্যাঁ, মানে খুবই ক্ষুদ্র স্বপ্ন, তবে স্বপ্ন, এটা স্বপ্ন আমার। হ্যাঁ, তুই যে নামগুলো বললিস তারা তো খুবই গ্লোবালি কাজ করে, তারা ভীষণই। বাংলায় কেউ আছে যার সাথে তুই কাজ করতে চাস? আছে, ডেফিনেটলি আছে। কয়েকজন যাদের সাথে কাজ করতে চাইতাম তাদের সাথে কাজ করে ফেলেছি। তার মধ্যে একজন হচ্ছে শিবাশিসের সাথে আমার শিবাশিসের সঙ্গে আমার বেশ কিছু অ্যাড ফিল্ম, কিছু পুজোর থিমের গান, একটা কি বলে, একটা ওয়েব সিরিজ। তো শিবাশিসের সাথে বেশ কয়েকটা কাজ, এবং শিবাশিস আর আমার পার্সোনাল একটা কাজ আমরা করার অনেকদিন ধরে চেষ্টা করছি। শিবাশিস যদিও বম্বে মুভ করে গেছে, তো শিবাশিস ব্যানার্জি ইজ ওয়ান অফ দোজ পিপল যার কাজ আমার খুব ভালো লাগতো, এবং and the admiration was mutual towards each other's work, যেটা খুব মজা পেয়েছি, এবং শিবাশিসের সাথে কাজ করে আমি খুবই আনন্দ পেয়েছি। তো হ্যাঁ, ডেফিনেটলি বাংলায় আছে। আমার অনুপমদার লেখা এখনো খুবই ভালো লাগে, তো আমার মনে হয় যে অনুপমদার লেখায় একটু কাজ করতে পারলে, স্পেশালি কিছু অফবিট লেখা, যেরকম মৌসুমীদির একটা গান গাইয়েছিল অনুপমদা মৌসুমীদিকে দিয়ে, কপালের ভাঁজা গাড়ি চলে সারা রাত বলে একটা অদ্ভুত গান আছে। তো ওই ধরনের কিছু খুব অফবিট লেখা আছে অনুপমদার, যেটা আমার মনে হয় যে খুবই 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 মজা। এবং প্রবুদ্ধ দা আরেকজন ভদ্রলোক, যাকে আমি বলবো ইজ এ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, এবং ওনার কাজের জন্য আমার ভীষণ অ্যাডমিরেশন ছিল, এবং আমার ক্যারিয়ারের শুরু প্রবুদ্ধদার হাত ধরে। তো another person that I have admired and I have worked with. তো yes. তো মোটামুটি বুঝতে পারলাম যে বেশ ভালোই। আর আমার সাথে যেদিনকে কাজ করবি সেদিনকে বলিস, আমরা সেদিনকার একটা টক বক্স সিরিজ শুট করব তোর সাথে। Fingers crossed.
আচ্ছা, অনেক রকমের আলোচনা করেছি, এবার একটু তোর ব্যক্তিগত ঠিক বলবো না, মানে তোর সারাদিনের রুটিনটা কি, তুই সকাল থেকে রাত অব্দি কি কি করছিস? ও আমার ব্যক্তিগত রুটিনটা খুবই বোরিং, কারণ আমার রিমোট জব, তো হ্যাঁ। যতটা বোরিং হওয়া পসিবল ততটাই। মানে সকালে উঠে বরের জন্য ব্রেকফাস্ট কখনো বানাই, কখনো পারি না। টিফিন গুছোই, নিজে একটু ব্রেকফাস্ট করি, আহ, কাজ করতে বসে যাই, এবং সেটাই ম্যাক্সিমাম। কোনো ক্রমে উঠে একটু লাঞ্চ করি, ওই মাইক্রোওয়েভে দিয়ে একটা বাটির মধ্যে একটু নিয়ে সবকিছু নিয়ে লাঞ্চ করি, এরকম ভাবেই চলে আমার সন্ধে অবধি। এরকমই চলে যতক্ষণ না অফিস শেষ হয়, 8টা অবধি আমার অফিস। তারপরে একটু ওয়াকে গেলাম, একটুখানি হেঁটে হেঁটে এলাম, তারপরে আবার পরের দিনের জন্য কিছু। এটা আমার উইকডে। উইকেন্ড হলে একটু গান বাজনা, একটু বাইরে গেলাম, একটু বন্ধু বান্ধবরা এলো, সামথিং, একটু খাওয়া দাওয়া। এবার খাওয়া দাওয়াটা এই জন্য জিজ্ঞাসা করছি, তুই কতটা ফুডি? ও কি মনে হচ্ছে দেখে? দেখ পুরোটাই ফুড। কি খেতে সব থেকে বেশি ভালোবাসিস? আমি কন্টিনেন্টাল খেতে খুবই ভালো লাগে, কেন আমি জানি না, তবে লাগে, আমার কন্টিনেন্টাল খেতে খুবই ভালো লাগে। জেনারেলি খাবার খেতে খুব পছন্দ করি, যদি জনারটা জিজ্ঞেস করিস তাহলে কন্টিনেন্টাল। আর রান্না বান্না করিস তো রোজ মোটামুটি? মোটামুটি আমি কাজের জন্য একজন হেল্প রয়েছে যে রান্না ইয়ে করে, কিন্তু কমপ্লিটলি যেরকম আমাদের যেরকম রান্না নিয়ে যেরকম অবসেশন, সেরকম আমরা কমপ্লিটলি ছেড়ে দিতে পারি না। ও বাই দ্য ওয়ে, লোকজন কি জানে, তোর অডিয়েন্স, যে আমার আর তোর আগে একটা রান্নার চ্যানেল ছিল আর একটা ইউটিউব চ্যানেল? না, ওটা জানে না, ওটা বলা হয়নি। আমরা একটা কথা, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইউটিউব জার্নিটা, এটা লং স্টোরি। আমি কোনো একটা সময় ভেবেছিলাম করব, তখন আমি বিভিন্ন পরিস্থিতির চাপে শুরু করেও করিনি। তারপর কোভিড এর সময় ওর সাথে শুরু করলাম, তারপর তো একটা বিশাল ঘটনা ঘটলো, যার জন্য আমাদের কন্টিনিউ হলো না। তারপর আমি আবার নতুন করে শুরু করলাম, তো অনেক, ওই যে তুই মাঝখানে কথা বললি না, অনেকবার জ্বলে পুড়ে তারপর ভালোটা হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। কতটা ভালো হচ্ছে জানি না, তবে আমার চেষ্টা চলছে, চেষ্টাটা চলছে আমার। খুবই ভালো হচ্ছে। ও কিন্তু খুবই ভালো রান্না করে, মানে এটা তো মিথ্যে কথা কোনো জায়গায় না, ব্যাপক রান্না করে। আমার এখনো মনে আছে আমাদের দুজনের যখন একটা চ্যানেল ছিল, তখন আমরা বারান্দা টারান্দাতে রান্না করতাম, উল্টো দিকের লোকজন সিগারেট খেতে খেতে দেখতো, ঠিক আছে? ওরা রান্না করেছিল ডাইনামাইট চিকেন, ওটা অপূর্ব হয়েছিল, ঠিক আছে? তো এই রান্নার চর্চাটা কি এখনো তো চলছে? হ্যাঁ, আমি তো রান্না করতে ভালোবাসি, আর লোকজন এলেও মানে অর্ডার করে, এটা তোরও আছে আমি জানি, মানে আমরা চট করে অর্ডার করে বাড়িতে কিছু বানাই, কিছু একটা একটু বানিয়েই নি, তো হ্যাঁ এটা আছে। তোর বাড়িতে মানে এখন তোর যেহেতু নিজের সংসার হয়েছে, নিজের সংসারে কোন রেসিপিটা বেশি হয় সেটা আমি জানি কিছুটা, কি হয়? ডিমের ঝোল। ও মাই গড, ওই জন্য তোর চ্যানেল আরেকজন আমার আগে সাবস্ক্রাইব করে ফেলেছে, কারণ তোর চ্যানেলে প্রচুর ডিমের রেসিপি আছে, কারণ তুই নিজে ডিম খেতে ভালোবাসিস। ওফ, আমার বর মানে ডিম কুমার বলে ওকে ওর বন্ধুরা। তো হ্যাঁ, ডিম খুব রান্না হয়, আমি তো জানি শুনি। আর কি কি রান্না? আমি খুব বোর হয়ে গেছি ডিম রান্না করে, বিশ্বাস কর। আর কি কি রান্না হয়? ডিম আর চিকেন, কারণ ওই মানুষটা মাছ খায় না তোরই মতো, তো ডিম চিকেন বেশিটাই ডিম আর চিকেন রান্না হয়। কিন্তু এই চিকেনটা নিয়েও আমি ভীষণ বোর্ড। আমার বাবা একটা কথা বলতো, চিকেনটা হচ্ছে আমিষ পেঁপে, তো তো আমিষ পেঁপেটা রান্না করার বিভিন্ন তরিকা আমি বের করেছি, যাতে একটু ভেরিয়েশন হয়। চিকেন খেতে আর একদম ভাল লাগে না আমার। আমি ভীষণ মাছখোর, তুই জানিস আমি প্রচন্ড মাছ খেতে ভালোবাসি, এবং বিভিন্ন রকমের মাছ খেতে ভালোবাসি, কিন্তু সেটা যেহেতু দুজনে থাকি আর দুজনের জন্য দুরকম রান্না করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারটা। তো ঠিক আছে, আমরা চিকেনই খাই, কিন্তু চিকেনের নানা রকম রেসিপি আর কি করার চেষ্টা করি। বাড়িতে মাছটা একদমই করিস না? করি, মানে উইকেন্ডে ধর দুরকম মাছ করে রাখলাম, সেটা আমি গোটা উইকে একটুখানি মাছ করে। আর খেতে টেতে যাস বাইরে? যাই, খুব বেশি না হলেও যাই। মানে আচ্ছা, আমার যে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি এখন না বাড়িতে খেতে বেশি পছন্দ করি বাইরে খাওয়ার থেকে। সেটা বয়সের জন্য কিনা আমি ঠিক জানি না, বাইরে খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। তোর ক্ষেত্রে সেটা হয়? হ্যাঁ, আমি তো বাড়িতে খেতে এখনো পছন্দ করি। মানে আমি বলছি, ঈদের দিন শিবম বললো যে আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, চলো আর্সেনাল থেকে আনাই।
আমি অফিস করার পরে আমি ওকে উদটা নিয়ে বললাম আমি বিরিয়ানি বানাচ্ছি। আমি ছবি দেখেছি। হ্যাঁ, মানে ওটা একটা ওয়ান পট খুবই সিম্পল বিরিয়ানি ছিল, বাট বিরিয়ানি ছিল। তো আমার জন্য ওই মানে কোনো পার্টিকুলার ব্র্যান্ড থেকে বিরিয়ানি আনানোর চেয়ে নিজে বিরিয়ানি বাড়িতে বানিয়ে নেওয়াটাই যাবে, এবং বিরিয়ানি মশলাটাও আমি কিনি না, আমি বাড়িতে বানাই। হ্যাঁ, আমি জানি মানে তুইও খুব ভালো যারা বিরিয়ানি আর বানাস। কি মানে এসব বানাতে পছন্দ করে তাদের মশলাটা বাড়িতে বানিয়ে হ্যাঁ, রাখলে না হ্যাঁ, খুব একদম ইজি হয়ে যায়। একদম একদম। তাহলে মোটামুটি তো বুঝলাম খেতে খুব ভালোবাসে, বুঝলাম কি আমি তো জানি সব, আমি আমার একটা ভাব করছি আমরা নতুন আজকে জানছি। যাই হোক, তবে আমরা এবার আস্তে আস্তে একটু রান্নার দিকে যাব, কারণ তুই চল। একটা রান্না তো করবি। আচ্ছা, কি রেসিপি শেয়ার করবি তুই? মেথি চিকেন, এটা এতক্ষণ হচ্ছে বলেছি চিকেন খেতে খেতে বোর হয়ে গেছি, হ্যাঁ। মেথি চিকেন। ওই যে বললাম যে নানা রকম চিকেনের এক্সপেরিমেন্ট করতে হয় আমাকে। তো মেথি চিকেনটা হচ্ছে আমার ওই ঝটমাংনি পটবিয়া, ঠিক আছে? তো যখন হঠাৎ করে জানলাম যে কেউ একটা আসবে বা দু তিনজন আসবে, এবং আমার সেদিনকে হয়তো মানে ধর সারা সপ্তাহ কাজ করে, সেদিনকে খুব একটা ইচ্ছে করছে না যে খুব বেশিক্ষণ রান্নাঘরে কাটাতে। তো এটা আমার ওই গো টু ঝটমাংনি পটবিয়া রেসিপি, মেথি চিকেন। মেথি চিকেন। আচ্ছা, মেথি চিকেন রান্না করতে যাবো, কিন্তু তার আগে তোর জন্য 5টা কোয়েশ্চেন আছে, ইয়েস, একটু মজাদার। তো ওই 5টা কোয়েশ্চেন করে আমরা মেথি চিকেন করতে যাব। একদম তুই তো জানিস মানে খুব পটাপট উত্তর দিতে হবে, ও দিয়েও দেবে, আমার উপর ফুল কনফিডেন্স আছে। তো তোকে 5টা কোয়েশ্চেন করবো, যেরকম বললাম। ফার্স্ট কোয়েশ্চেনটা আমার প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে যেহেতু তুই চাকরিও করছিস, গানও করছিস, সেহেতু তো গান নিয়েও একটা স্বপ্ন আছে, চাকরিটাও একটা বটে। তো তোর কাছে কোন দিনটা বেশি এক্সাইটিং হতে পারে? যেদিনকে তোর স্যালারি ক্রেডিট হচ্ছে, নাকি যেদিনকে একটা খুব ভালো হাউসে তো মানে একটা রেকর্ডিং আছে? অবভিয়াসলি ভালো হাউসে রেকর্ডিং আছে, এটা কোনো মানে কোনো দ্বিমতই নেই। আরে স্যালারি ক্রেডিট তো হয়েই যাবে কোথাও না কোথাও থেকে। বললাম তো এতদিন দুটো হাত আছে, মাথা আছে, পা আছে, আমার স্যালারি কোথাও না কোথাও থেকে ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা, এবার আর একটা গান সংক্রান্তই প্রশ্ন করি, খুব মানে আমার খুব র্যান্ডম মাথায় আসলো। আহ যদি দুজন সিঙ্গারের মধ্যে চুজ করতে হয়, মোহাম্মদ রফি না কিশোর কুমার? কিশোর কুমার, ফর হিজ স্পন্টেনিটি, লোকটা একটা জিনিয়াস। মানে মোহাম্মদ রফি ইজ অলসো ওয়ান, কিন্তু কিশোর কুমার কোথাও গান শেখেনি ভাই, মানে লোকটা জাস্ট ইজ এ জিনিয়াস। আচ্ছা, 3 নম্বর, সেটাও গান নিয়েই বলছি। সেটা হচ্ছে যে আমাদের জেনারেশনে আমরা খুবই অরিজিৎ সিং এর ফ্যান। সো তুই অরিজিৎ সিং এর কোনটাতে বেশি ফ্যান? সেটা অরিজিৎ সিং এর গানে নাকি অরিজিৎ সিং এর লাইফস্টাইলে? দুটোই, আই ওয়ন্ট বি এবল টু চুজ। আমার মনে হয় ওর গানের যে সোলফুলনেসটা, দ্যাট কামস ফ্রম হিজ লাইফস্টাইল। মানে তোমাকে গানটা ওই রকম গাইতে গেলে ওই যাপনটা করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, 4 নম্বর হচ্ছে যে একটা ওভার হাইপ ফুড, সেটা আমি সবাইকে জিজ্ঞেস করি, আর একটা খুব আন্ডার রেটেড তোর মতে। মারিস না আমাকে। হ্যাঁ, ওভার হাইপটা আমার বিরিয়ানি লাগে খুব, প্রচন্ড ওভার হাইপ। মনে হয় বিরিয়ানি ওই চাল আলু মাংস দিয়ে অনেক কিছু করা যায়, অত মশলা টশলা না দিলেও হয়। যাই হোক, বিরিয়ানি ইজ ভেরি ওভার হাইপড। আর একটা খুব আন্ডার রেটেড ফুড, কি বলতো, আমার মনে হয় ভাত ডাল ইজ ভেরি আন্ডার রেটেড ভাই। আর প্রবীর বাবু তো বলেইছেন ভাত ডাল আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো। প্রবীর বাবু মানে কিন্তু ও যে প্রবীর বাবু, আমি প্রথমে হলো আমার বাবার কথা বলছে, তারপর বুঝলে প্রসেনজিৎ চ্যাটার্জির কথা বলছে। আচ্ছা, ফাইনাল কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তোর আর আমার রিলেশনশিপটা যদি একটা ডিশ বা একটা ফুডের সাথে কম্পেয়ার করিস। ও, দিস ইজ আ ডিফিকাল্ট ওয়ান। খুব কষ্ট। কিসের সাথে কম্পেয়ার করবো? ডেফিনেটলি আ ডেজার্ট, বিকজ আমার আর তোর বন্ধুত্বটা ইট কেম টুয়ার্ডস দি এন্ড। আমরা একটু বড় হয়ে এতটা ক্লোজ হয়েছি, আই থিঙ্ক। সো ইট কেম টুয়ার্ডস দি এন্ড অ্যান্ড ইট অলসো হ্যাজ আ ভেরি সুইট টেস্ট। তো এখন আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের রোজ দেখা হয় না, আমরা ছোট থেকে বন্ধু, কিন্তু আমাদের এত ক্লোজনেস ছিল না। আমরা বড় হয়ে তারপরে একটা সাংঘাতিক ক্লোজনেস ডেভেলপ করলো। এখনো আমাদের আবার রোজ যে দেখা হয় তা না, নয়, রোজ কথায় তাও নয়, কিন্তু আমরা জানি একে অপরের কখন খারাপ আছি, কখন ভালো আছি, কখন কষ্টে আছি, কখন রেগে আছি, আমরা এটা জানি। তো আমার মনে হয় ইটস ডেফিনেটলি আ ডেজার্ট, মোর লাইক আ ওয়াফল। মাঝখানে কিছু একটা আছে, একটুখানি কর্মরে, খুব খেতে ইচ্ছা করছে।
আচ্ছা আমি তো একটা বোনাস কোয়েশ্চেন করছি, হ্যাঁ আমার সাথে যখন বলি একটু শিবমের মানে ওর বরের সাথে তো রিলেশনটা এটা ফুডের সাথে একটা বল, তো বর শুনছে, ডিম ভাত ছাড়া বলবি। ডিম ভাত এখন ভীষণ পলিটিক্যাল। নো নো, আমরা একদম পলিটিক্স কি কিছু জানি না আমরা। না, আমার বরের সাথে আমার সম্পর্কটা হচ্ছে ওই ঝালমুড়ির মতো, মানে লঙ্কা একটু বেশি আছে। ডিম ভাত না বলে ঝালমুড়ি বলেছে, যাই হোক ফ্রেন্ড। না 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 না, একটু বেশি লঙ্কা দেওয়া ঝালমুড়ি। নাইস, আমি আর কিছু বললাম না, চলো রান্না করি। চল। রান্নাঘরে এসে গেছি, তুই এবার দেখিয়ে দে ইনগ্রেডিয়েন্ট কি কি লাগবে। মেথি চিকেন বানাতে সোজা এটা 1 কেজি চিকেন আছে, এখানে প্রায় 200 গ্রাম টক দই, হুম ওদিকে 2টো শুকনো লঙ্কা, কাসুরি মেথি, ফোড়নের জন্য গোটা মেথি, হুম পেঁয়াজ 3টে বড় পেঁয়াজ, মোটামুটি মাঝারি পেঁয়াজ, এটা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, নুন চিনি, ব্যাস। ব্যাস, খুবই আর কি সিম্পল। কি মানে কোন তেলে রান্না করবি? সাদা তেল। আচ্ছা গ্রেট, এবার তাহলে মানে রান্নার ফার্স্ট স্টেপটা কি? ম্যারিনেশন, চিকেনটা Marination, ম্যারিনেট করে okay. একটু আধ ঘন্টা 1 ঘন্টা রাখলে, যেহেতু কেউ ওভারনাইট রাখতে চায় রাখতে পারে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, চিকেন তো চিকেন তো প্রয়োজন হ্যাঁ, হয় না। আচ্ছা, দইটা দিয়ে দিচ্ছি। হুম আচ্ছা, রসুনটা ম্যারিনেশনে দেব। হুম রসুনটা একটু বেশি লাগে এটায়, হ্যাঁ, হুম হুম, তো এটা মোটামুটি আমি 1.5 টিস্পুন মতো দিলাম, হুম, আর বাকিটা আমার রান্নায় লাগবে। হুম হুম হুম, আর আদাটা অল্প দেবো, ম্যারিনেশনের পরে আর দেবো না আদা, আচ্ছা এই 1 টিস্পুন মতো, হুম হুম, অল্প। রসুনের ফ্লেভারটাই বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, একদম। হুম আচ্ছা, আমি হাত দিয়েই করছি এটা ম্যারিনেট, যেভাবে বাড়িতে করে থাকি। হুম এটা সবটা নিয়ে একটুখানি মেখে, আচ্ছা এটার বেসটা দই, হ্যাঁ, মানে আর কোনো মশলা কিন্তু পড়ে না, হুম হুম তো সেই জন্য একটু দইটা বেশিই লাগে। হুম আর যাতে ভালো করে সবকটা পিসেসে একটু দইটা লেগে যায়, হুম হুম। সেই ব্যবস্থাটা একটু করতে হবে ম্যারিনেশনের সময়। এটা কিসের সাথে বেশি ভালো লাগে খেতে? ভাত, রুটি, পরোটা? এটা রুটি পরোটা দিয়ে বেটার লাগে, বাট ভাত দিয়েও খাওয়া যায়, হুম হুম হুম, বা জিরা রাইস, এই জিরা ধরনের, রাইস, হ্যাঁ এই ধরনের জিনিস দিয়েও খাওয়া যায়। কিন্তু আমি এটা মোস্টলি ওই ঝটমাংনি পট দিয়া ডিনার। হুম আচ্ছা, আমরা মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে ফেলেছি। হুম এবারে আমরা শুরু করব রান্নাটা, হ্যাঁ। হুম হুম। আমরা কি পুরোটাই প্রেসার কুকারে করছি? ইয়েস, প্রেসার কুকারে করব, ওই যে ঝটমাংনি পট দিয়া, জলদি হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ফটাফট হয়ে যাবে ব্যাপারটা। তেল দেবো? হ্যাঁ, হ্যাঁ সাদা তেল হুম, দিচ্ছি, মোটামুটি একটা মাপ করে একটা, যে যেরকম তেল খেতে পছন্দ করেন দিয়ে দেবেন, হ্যাঁ। আর অত ভাবতে হবে না। আচ্ছা, এরপরে ফোড়নে মেথি দেবো, খুব বেশি নয়, 10 থেকে 12 দানা, 10 থেকে 12 দানা দেবো, কারণ নাহলে এটা তেতো হয়ে তেতো যাওয়ার হয়ে যাবে, হ্যাঁ। ব্যাপার থাকে, তো জাস্ট জাস্ট আ পিঞ্চ বলতে পারিস। মেথি দেবো, আর 2টো শুকনো লঙ্কা দেবো, হুম হুম একটু ফাটে, মানে যে যদি কেউ ঝাল খুব একটা না খায় তাহলে অপূর্ব, তাহলে ফাটাবেন না, তবে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তো ফাটিয়ে দিচ্ছি। হুম 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 এরপরে আমরা পেঁয়াজ দিচ্ছি। হুম। মেথির একটা দারুণ গন্ধ বেরিয়েছে, মেথি হ্যাঁ পুরোনো গন্ধটা খুব ভালো লাগে। হ্যাঁ, খুবই একটু অন্যরকম হয়। বাহ, দেখো বাহ, বাহ। যায়, কারণ পুড়লে তেতো হয়ে যাবে। আমি হাত দিয়েই ঢালছি, কায়দা করছি না বেশি কিছু, না, যেরকম ভাবে বাড়িতে আমরা রান্না করি। হ্যাঁ একদম সেটাই করছি আমি। খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, হুম মোটামুটি একটা পরিমাণে দিলেই হবে। এটার জন্য যেমন 1 কেজির জন্য আমরা 3টে পেঁয়াজ স্লাইস করেছি, হুম সেটা দিলেই হবে। আর খুব গোল্ডেন ব্রাউন করারও দরকার নেই, একটু ট্রান্সলুসেন্ট হলেই হবে, কারণ রান্নাটায় যেহেতু হলুদ বা কিছু পড়ে না, সাদাটাই হয়, হুম। তো ট্রান্সলুসেন্ট মোটামুটি হলে তারপরে আমরা রসুন সব দেবো, দেবো, হ্যাঁ, বাকি আচ্ছা। সব টুকটুক করে দিতে থাকবো। এক্ষুনি হিমাচল নিয়ে গল্প করছিলাম হুম তোর সাথে, সেটা হঠাৎ করে আমার বাবার একটা প্রচন্ড অদ্ভুত গল্প মনে পড়লো। আমরা হচ্ছে হিমাচল উত্তরাখণ্ড বেড়াতে গেছি, ঠিক আছে, হুম হুম তো সেখানে দেখবি রাস্তার ধারে ওই ছোট ছোট গুলো, যেখানে খাওয়ার ইয়েতে আলু পরোটা ফরোটা হয়, তো ওখানে তো আলু ভাজাকে আলু ভাজিই বলে। তো বাবাকে
আমরা ওরকম একটু ডাল ভাত টাইপের খাচ্ছি, হ্যাঁ ডাল চাওয়াল। আলু ভাজা দেওয়ার সময় জিজ্ঞেস করেছে আলু ভাজি, মানে আলু ভাজি দেবো কিনা। বাবা স্মার্টলি করে বলল, হ্যাঁ ভাজুন। আমরা মানে না, মানে বাংলায় জিজ্ঞেস করেনি, তুমি এরম করে কেন বলছো, কি বিপদ। হ্যাঁ ভাজুন। হ্যাঁ ভাজুন, বাবারা এরকমই হয়। আমার বাবাকে হিন্দি বলতে যারা শুনেছে, আমি শুনেছি। শুনেছিস তো, হিন্দি ধর একটা মানুষ ধর মরে গেছে, তার পাশে বাবা হিন্দি বলছে, সে মানুষটা বেঁচে উঠবে, উঠে বলবে দাদা বাংলায় আসুন। আচ্ছা এবার কি দেবো? আচ্ছা রসুনটা দিলাম, দিয়ে একটু কুক করে কাঁচা গন্ধটা একটু যাওয়ার পরে আমরা চিকেন পিসেস গুলো দেবো। হ্যাঁ, কারণ এই সময়টা একটু লেগে লেগে আসতে পারে, তো এই দই মাখানো চিকেনটা দিলে সেটা থেকে অটোমেটিক্যালি একটু জল আর তেল বেরোবে, তো যাতে কোনো ফার্দার এই মুহূর্তে কোনো জল বা তেলের ইউজ না করতে হয়, তাই জন্য। তোর কি এটাতে জল লাগবে? একটু পরের দিকে লাগতে পারে, যখন প্রেসারে দেবো। প্রেসারে দেবো, ওকে। কারণ এটা না, যেহেতু তোর দই দিয়ে ম্যারিনেট করা আছে, এটা তুই জল এমনি, হ্যাঁ জল নাও লাগতে পারে, হ্যাঁ প্রেসার কুকারে একটু জল একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দইটা আমি রেখে দেবো, এটা পরে ইউজ করবো আবার। হ্যাঁ, এটা মোটামুটি একটা মিডিয়াম ফ্লেমে আমরা একটু কষতে তো হবে, কষতে থাকবো। আমরা এখন নুন চিনি কিছু দিচ্ছি না, না নুন দিলে জলটা বেশি কাটবে। হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি এটা 30% 35% মতো কষেছে, 35-40% মতো। এই যে একটু সাইড সাইড থেকে তেল ছাড়ছে, আমি এই সময় বাকি যে দইটা আমাদের ম্যারিনেটেড যে দইটা ছিল রসুন ফসুন দেওয়া, ওটা আমি হাত দিয়েই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা মোটামুটি এটা সাইড থেকে তেল ছেড়েছে, আমি ওই ম্যারিনেটটা দিয়েছি। আর বাঙালিদের দেখবে এটা জিরো ওয়েস্ট কুকিং এর টেন্ডেন্সি আমাদের আজীবনেরই রয়েছে, তো ওই বাটিটা আমি রেখে দিয়েছি যতটা চাষা সম্ভব, দিয়ে যখন শেষে জলটা দেবো তখন ওই বাটিটাতেই ধুয়ে, মশলা ধোয়া জল দিলে স্বাদ বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমরা ওই বাটিটাতেই, ওই বাটির জলটাই দেবো। ওকে, এই রান্নাটা কি তোরই রেসিপি? না, এটা আমার মায়ের কলিগ, যে মানে আমার খুবই ভালোবাসার একজন মানুষ ছিলেন রমা মাসি। আমি জিওগ্রাফি পড়তাম রমা মাসির কাছে 11-12-এ। খুবই আকস্মিক একটা মৃত্যু হয় রমা মাসির, একদম কার্ডিয়াক অ্যারেস্ট, বছর 1-1.5 আগে বা একটু তার বেশি, 2-1 আগে। তো রমা মাসির বাড়িতে গেলেই রমা মাসি এটা করতো এবং ভীষণ পছন্দ ছিল আমার, খুবই মনে পড়ছে রমা মাসির কথা এটা করতে গিয়ে, ওই জন্য। তো ওই রকম খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে এই রেসিপিটা মা শিখে নিয়েছিল রমা মাসির থেকে। আর রমা মাসির বাড়িতে গেলেই আমি বলতাম যে এটা একটু খাওয়াও, মেথি চিকেনটা। এটা খুব মানে গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে না, মানে খুবই সিম্পল, রান্নাটা কিছু নেই, কিন্তু ভীষণ খেতে সুন্দর হয়। তো সেইটা আর কি খুব মনে পড়ছে, আর এটা রমা মাসির রেসিপি, মানে নিতেই হবে নামটা আর কি। কষানোর সময় মা আজীবন বলেছে যে কাসুরি মেথি দিও না, কারণ তেতো হয়ে যায়, কিন্তু আমি জাস্ট এইটুকু পিঞ্চ নিয়ে কষানোর সময় দিই, তাহলে গন্ধটা অনেক বেশি করে, আর একটু হাতে, হ্যাঁ হাতে ডলে ডেফিনেটলি গন্ধটা অনেক বেশি করে হয়। আর এইটুকু দিলে তেতো হয় না, কারণ পরে নুন মিষ্টি এটাই দই আছে, এটা ব্যালেন্স হয়ে যায়। তো এই এক্সপেরিমেন্টটা এবং পাকামিটা আমার নিজের করা। কাসুরি মেথি নাহলে মা আজীবন শেষেই দিত, কিন্তু এইটা আমি দেখেছি মাঝে দেখবি মারা যেটা বারণ করে সেটা করতে খুব ভালোই লাগে। এটা তো মারা যারা শুনছে তারা রিলেট করতে পারবে। আর আমরা তো আজীবনই সেই বাচ্চাগুলো যেটা বলবে তার উল্টো কাজটাই আমরা করতে পছন্দ করি। তার জন্য কিন্তু খুব জাজ হই, মানে ধর অন্য লোকেরা জাজ করে, তুমি তো তোমার মেয়েকে খুব লাই দিয়েছো। দিয়েছি, আমাদের মেয়ে আমরা বুঝবাম। বাবা তো খুব সফটলি বলে লোকজনকে, হ্যাঁ ঠিক আছে, কারো ক্ষতি তো করছে না। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা নুন মানে টেস্ট অনুযায়ী, হ্যাঁ যেহেতু টক দই আছে তো একটু বুঝে দিলেই ভালো। হ্যাঁ, টক দইয়ের সাথে নুন বেশি হয়ে গেলে আমার ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু যেহেতু টক দই আছে আবারও এবার চিনিটা একটু
একটু বেশি লাগে, হ্যাঁ মানে ব্যালেন্স আউট করার জন্য আমি এটা পুরোটাই দিচ্ছি, হ্যাঁ, যেটা হ্যাঁ। যেটুকু এখানে আছে। হ্যাঁ এই টেস্টটা ব্যালেন্স আউট করার জন্য চিনিটা একটু বেশি লাগে। এবার কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। হুম হুম স্লিট থাকলে স্লিট, না হলে গোটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দুটো দিলাম, যেহেতু দুটো হুম। শুকনো লঙ্কা ইউজ করেছি, আমি হুম। সেরকম বুঝে দুটো কাঁচা লঙ্কা দিলাম। ঝাল যদি কেউ ভালোবাসে দিতে হ্যাঁ, পারে। যত খুশি দিন, ঝালের হুম। মতো নেই, তাই জন্য গোটাটাই, মানে হুম। বলছি গুঁড়ো লঙ্কার কোনো পুরো use নেই। লঙ্কার, হ্যাঁ। তো গোটাটাই এই গোটা লঙ্কায় চালাতে হবে আর কি। জল দিয়ে দিলাম। হ্যাঁ, কতটা হ্যাঁ। জল লাগবে একটু বলিস আমাকে। হ্যাঁ, আরেকটু দে, আর দেবো? আরেকটু দে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, that's it. বাস। এখানে কষে এসছে মোটামুটি। হুম হুম এবার আমরা জলটা দিয়ে দিই, হুম ইয়ে করে, মানে যতটা জিরো ওয়েস্ট করা যায়। হুম। গরম জল দিলাম। হ্যাঁ, দেখ আর জল লাগছে না আমাদের। না আর জল লাগবে না। একবার এটাকে একটুখানি স্টার করে নিয়ে আমরা কাসুরি মেথিটা দিয়ে দেবো, ওকে নিয়ে আমরা লিড অন করে দেবো। ওকে। আচ্ছা, এবার একটু বেশি কাসুরি মেথি দেবো, যেহেতু মেথি চিকেন। হুম তো মোটামুটি এরকম একটা অ্যামাউন্টে নিলাম, হুম হুম 1 টিস্পুন মতো হবে। হুম হুম আবারও থোড়া মাসাল কে ফ্রেন্ডস। There you go. Let's give it a stir. Let's give it a stir. হ্যাঁ, আমাদের যা যা দেওয়ার মোটামুটি সমস্ত হয়ে গেছে। লিড অন, 3টে হুইসেল। ডান। ডান। ওকে। আমরা লিডটা অন করে দিচ্ছি, মানে লিডটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, ইয়েস, ডান। ইয়েস। আমরা দেখি 3টে হুইসেল পড়ে গেছে। গন্ধ, দারুণ গন্ধ বেরিয়েছে। আমি একটু অ্যাক্টিং করে দেখাই। হ্যাঁ। Wow! Thank you for watching. করে দেবো। আচ্ছা ওকে। Yes. আমি কিছু তো একটা কাজ করি, আমি সার্ভটাই করি। ভাল লাগে বেশ আমার, কি বলতো, এমনি সময় আমি রান্না করি, আর যখন কেউ আসে রান্না করে খুব মজা লাগে, বেশ মজাদার লাগে তো খেতে। এটা গ্রেভিটা অ্যাডজাস্ট করে নিতে পারে, কেউ যদি কম গ্রেভি খায় তো হ্যাঁ। কম নিতে পারে, কোনো চাপ নেই। হয়ে গেছে রান্না। ইয়েস, আচ্ছা, তো তোর আজকে বলে কেমন লাগলো কাঁচা লঙ্কা এসে? খুবই ভাল লাগছে, মানে এতদিন ধরে তোকে দেখছি এবং তুই এই সিরিজটা শুরু করেছিস, সেটা দেখার সময় থেকে, শুরু থেকে আমি তোকে বলেছি খুবই ভাল লাগছে। আমার খুবই ভাল লাগছে এসে, মজা লাগছে, পুরনো স্মৃতি উজ্জীবিত হয়ে যাচ্ছে। কত কষ্ট করে আমরা শুট করতাম, ওই যে বললাম বারান্দায় রান্না করতাম। মিক্সি চালাতাম বারান্দায়। কাঁচা লঙ্কা এমনি দেখিস? হ্যাঁ, অবভিয়াসলি দেখি। আর কিছু রেসিপি? হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি। তোর ডিমের রেসিপি দেখে দেখে তো আমার ডিমের ভেরিয়েশন বানাতে হয় ওখানে বাড়িতে। তবে তোর সাথে আজকে সারাদিন এতক্ষণ ধরে আমরা আড্ডা মারলাম, বেসিক্যালি যে তোর গান নিয়ে তো কথা হয়েছে, কিন্তু এদের একটাও গান শোনায়নি। তুই তোরই একটা গান শোনা। আচ্ছা, আমার গান মানে আমি তো ফোক গাই, তো আমি একটা ফ্রম দ্য ফোক রেপার্টরি একটা একটা গাইছি। না, একটা গান তুই খুব পছন্দ করতিস আমার মনে আছে, তুই বারবার এই গানটা গাইতে বলতিস, আমি সেটাই গাইছি। হ্যাঁ, আমি বুঝে গেছি। ওরে না নৌকা ডুবুরে ডুব, এই না নৌকা তোমার, ওরে দয়া, আমি কি বলিব আমি কি বলিব, সোনা চাঁদ রে কি বলিব। চল, কি বেশি কথা না বলে আমরা খেতে শুরু করি। এই গানটা অ্যাকচুয়ালি কেনকে বারবার শোনাতে বলতাম, কারণ এটা খুব দুঃখের সময়কার গান, যেটা এটা শুনে শুনে খুব দুঃখ বিলাস করতাম, তাই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ এই গানটা গাওয়ার জন্য। কিন্তু আমার মাংসটা একটু খেয়ে দেখি, হ্যাঁ, কেমন হয়েছে একটু ভালো করে বলি। হ্যাঁ, ওয়াও, এরকম ভাবে এটা বলতে হবে। দারুণ। আমি বন্ধু বলে বলছি না, সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব
সিম্পল সাটল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু ডেফিনেটলি বাড়িতে ট্রাই করা যায়। আর যারা ধর খুব একটা বেশি রান্না ঘরে টাইমটা কাটাতে পছন্দ করে না, বাট একদম। নিজেকে রান্না করে খেতে হয়, তাদের জন্য পারফেক্ট একটা চিকেন রেসিপি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ফ্রেন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই যদি কাঁচা লঙ্কাতে আসলি, মহামূল্যবান সময় দিলি। আজকের এপিসোডটা একটু এরকমই হবে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক, তো তোর জন্য ছোট ছোট কিছু গিফট আছে। প্রথমেই মন্দারিকার তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাংক ইউ, মাই ফেভারিট প্লেস। আচ্ছা, বরের সাথে ঝগড়া হওয়ার পর তুই বরকে নিয়ে এখানে কফি খেতে যাবি, কেটল বেরির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, Thank ডেটে you. যাবি বরের সাথে। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, বাড়িতে গাছ লাগাবি, একটি গাছ একটি প্রাণ। ও সেই নাইস, কারণে থ্যাংক ইউ ক্যালকাটা সো হর্টিকালচার মাচ। এন্ড ফার্মের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোর আর আমার ডেজার্টের মতো সম্পর্ক, তার জন্য সানাস বেকারির তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। অপূর্ব কেক, জাস্ট হ্যাঁ। সানাজের। থ্যাংক ইউ। ওখান থেকে একটা গিফট ভাউচার আছে। আর জামা কাপড় তো পরতেই হবে, ও মাই তো গড, রমণীজের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে। থ্যাংক ইউ। মোটামুটি আমি তোমার কি বলে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এর মতো করেই তুই মোটামুটি যা যা দিলি। গিফট ভাউচার গুলো অ্যাভেল করিস। আর অফ কোর্স, থ্যাংক ইউ সো মাচ। সানাস, আর তুই যদি দর্শকদের কিছু বলতে চাস একটু। হ্যাঁ, প্লিজ কাঁচা লঙ্কা সাবস্ক্রাইব করুন, দেখুন। আমার মনে হয় এখানে শুধু রান্নার বাইরেও ও যে সিরিজটা শুরু করেছে টকবক, সেখানে অনেক মানুষ আসে, অনেকের স্ট্রাগল, অনেকের গল্প, অনেকের জীবন এখানে আসে, মানে উঠে আসে আর কি। তার সঙ্গে রান্না তো আছেই। তো আমার মনে হয় যে সেই জন্য ইট বিকামস এ ভেরি হোলসাম এক্সপিরিয়েন্স। তো কাঁচা লঙ্কা দেখুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে দেখান। And thank you for watching. Thank you to all our gift partners: Kettleberry, Mondarika Eco Resort and Nursery, Romani's, সানাস বেকারি, ক্যালকাটা হর্টিকালচার এন্ড ফার্ম। কাঁচা লঙ্কার আজকে টকবক সিরিজটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এপিসোডটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে কাঁচা লঙ্কার আরও একটা সুন্দর এপিসোডের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।